আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, একটু লিখে জানাবেন যে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একই সাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। দুটি বিষয় যদি ঠিক থাকে তাহলে আজকের ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন যে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং এর সাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। শাহেদ লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ জানাচ্ছি শাহেদ আপনাকে। সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। আমরা আজকে কথা বলবো নাউন এবং ডিটারমিনার, একসাথে নাম্বার নিয়ে কথা বলবো। বিশেষ করে নাম্বারে আমি আজকে এমন কিছু নাম্বার আপনাদেরকে দিব একসাথে করে, যে নাম্বারগুলো পড়লেই যে কোনো পরীক্ষায় আপনি নাম্বার কমন পাবেন। আমরা দেখি যে শত শত নাম্বার পড়তে হয়, পরীক্ষার জন্য শত শত নাম্বার, সিঙ্গুলার প্লুরাল নাম্বার মুখস্থ করতে হয়। মানে হাজার হাজারও অনেকে মুখস্থ করে ফেলেন হয়তো। এত করা লাগবে না, বিলো 100-এর নিচে আমরা প্রায় 80টা 90টার মতো কমন নাম্বার আমি এখানে অ্যাড করে দিয়েছি, যেগুলো আপনারা পড়লেই যে কোনো চাকরি পরীক্ষায় যদি নাম্বার একটা আসে ওইখান থেকে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা সেখানে সেগুলো নিয়ে কথা বলবো, কথা বলার সুযোগ পাবো। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, আমরা জাস্ট মিনিট, আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আচ্ছা, তো আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই যে আসলে আমরা কোন কোন টপিক নিয়ে আজকে কথা বলবো। আমরা আজকে কথা বলবো নাউন নিয়ে। একই সাথে আমরা আজকে কথা বলবো নাম্বার নিয়ে। আপনারা জানেন যে বিসিএস সিলেবাসে নাউন থেকে 1 মার্ক থাকে, নাম্বার থেকে 1 মার্ক থাকে। ডিটারমিনার ম্যান্ডেটরি না, এটা নাউন অ্যাডজেক্টিভ এবং হচ্ছে ডিটারমিনার মিলে একটা প্রশ্ন থাকে। সো এটাকে আমরা 1 মার্ক হিসেবে চিন্তা করছি, হ্যাঁ। আচ্ছা, সো প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, এখানে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক যুক্ত করেছি, সেটি হচ্ছে নাম্বার। নাম্বার থেকে প্রশ্ন একটা থাকেই। আপনি বিগত বছরের বিসিএস এর যত প্রশ্ন আছে তা যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনি খুঁজে পাবেন নাম্বার থেকে প্রতিবারই একটি করে প্রশ্ন ছিল। আহ এক্সেপশনাল দুই একটা থাকতে পারে যেটাতে প্রশ্ন ছিল না, কিন্তু ম্যাক্সিমাম আপনি পাবেন। নাউন ব্যতীত কোনো পরীক্ষা, এমন কোনো পরীক্ষা আসলে হয়নি যেটা আসলে প্রশ্ন হয়েছে। এবং ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনি দেখবেন যে নাউন বিভিন্ন গ্রামারকে প্রভাবিত করে। সো আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো এবং বইয়ের ভাষায় আমরা শিখবো না, আমরা চেষ্টা করব নিজেদের ভাষায় প্রশ্নের উত্তর দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে। একদম শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে নাউন জিনিসটা আসলে কি। নাউন জিনিসটা এক কথায় যদি বলতে চান, এটা একটা নাম। আপনি বলতে পারেন নেম অফ এনিথিং, নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম, নেম অফ এনিথিং। আপনি যদি আরো ভাবে বলতে চান, নিজের ভাষায় বলতে চান, তাহলে এভাবে বলতে পারেন চোখ বন্ধ করলে, করার পরে চোখ খুলে আপনি যা যা দেখেন এই পৃথিবীতে, যা যা দেখতে পাচ্ছেন সবই নাউন। এবং যা দেখতে পাচ্ছেন না বা বলছেন যে এটা দেখতে পাচ্ছি না ওটা দেখতে পাচ্ছি না, সেগুলো নাউন। ঠিক আছে, তো নাউন হচ্ছে নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম। আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জেনে মানে আমাদের আসলে তেমন কোনো লাভ হবে না, বিকজ হচ্ছে আমাদের শিখতে হবে প্রশ্ন উত্তর দেওয়া, সেটাই আমি আপনাদেরকে শেখাবো। সো নাউন কাকে বলে এটা থেকে কোনোদিন প্রশ্ন আসে নাই, কোনোদিন আসবেও না। সো আমরা তারপরেও একটু জেনে নিব যে নাউন আসলে কাকে বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাম ওন হচ্ছে একটা নামবাচক শব্দ। ইট ক্যান বি আ নেম অফ নেম, পার্সন, প্লেস, অ্যানিমাল, থিংস, যে কোনো কিছুর নাম হতে পারে, কেন। এরপরে আমরা এখানে উদাহরণ দেখতে পাই, যে অ্যাডাম আছে, লন্ডন আছে, স্কুল আছে, এগুলো সবই কিন্তু নাউন। আমরা নাউন নিয়ে ডিসকাশন করার আগে প্রথমে যে টপিকটা নিয়ে পড়তে চাই সেটি হচ্ছে ফাংশন অফ নাউন। মানে পরীক্ষায় আপনি দেখবেন যে নাউনের কাছ থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, নাউন কাকে বলে এটা থেকে প্রশ্ন আসে না। এই জন্য আমরা শিখবো ফাংশন অফ নাউন, নাউনের কাজ আসলে কি। মনে রাখতে হবে একটা সেন্টেন্সে নাউনের কাজ হচ্ছে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, সাবজেক্ট এবং একই সাথে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন বসতে পারে। আবার বলছি, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। মনে রাখবেন, যেখানে নাউন বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে, তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে প্রোনাউনও বসতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা একটা যদি ভেরি সিম্পল উদাহরণ দেখি, আমরা যদি খুব সুন্দর একটা উদাহরণ লিখি, এরকম লিখতে পারি, দ্য বুক ইজ বট, বইটি কেনা হয়েছিল, বা সরি,
আনা হয়েছিল। বাই হচ্ছে বট, আর হচ্ছে ব্রিং হচ্ছে ব্রট। তো যেহেতু ব্রট বট আমরা ইউজ করেছি, সেহেতু কেনা হয়েছিল। দ্য বুক ইজ বট ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট। এই সেন্টেন্সটিতে আমরা যদি খেয়াল করি, আমরা বেসিক যে দুইটা ক্লাস করেছি সেখানে আমরা শিখেছিলাম ভার্বের ঠিক আগে সাবজেক্টের যে অবস্থান থাকে এটি একটি সাবজেক্ট, এবং আপনাকে মনে রাখতে হবে এই যে বুক, বুকটা হচ্ছে একটি নাউন, কারণ এটি কোনো প্রোনাউন নয়। সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনই বসে। ঠিক আছে, এরপর আমরা লিখতে পারি হি ওয়ান্টেড, সে চেয়েছিল। কি চেয়েছিল? দ্য পেন, কলম চেয়েছিল। একটু খেয়াল করবেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখানে দা পেন যেটা রয়েছে এটি কিন্তু অবজেক্ট। সো আমরা ফাংশন অফ নাউনে শিখলাম নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, নাউন অবজেক্ট হিসেবে বসতে পারে। আবার বলছি, নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, নাউন অবজেক্ট হিসেবে বসতে পারে। এই কথাটা খুব সুন্দর করে আপনি মনে রাখবেন। কয়েকটা ছোট্ট ছোট পয়েন্ট আপনি মনে রাখবেন, আপনি দেখবেন খুব সহজেই বিসিএস এ আসা নাউনের যে কোনো প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন যে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবেই নাউন বসে। আবারও বলছি, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। যেখানে নাউন বসতে পারবে সেখানে প্রোনাউনও বসতে পারে, যেখানে নাউন বসতে পারে সেখানে প্রোনাউনও বসতে পারে। আমরা যে সেন্টেন্স দুটি লিখেছি উদাহরণ হিসেবে, সেই সেন্টেন্স দুটিতে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হিসেবে যে দ্য বুক বসেছে এটি একটি নাউন, এবং অবজেক্ট হিসেবে দ্য পেন বসেছে এটিও একটি নাউন। তাহলে পজিশন দেখে যদি আমরা নাউনকে চিনতে যাই, সাবজেক্ট পজিশনে অবজেক্ট পজিশনে নাউন থাকবে। আর প্রোনাউন গুলোকে তো আমরা চিনি, সো আলাদা করে আপনার এটা নিয়ে সমস্যা ফেস করতে হবে না। যারা এই সামান্য বিষয় বুঝতে পেরেছেন তারা একটু লিখে জানাবেন এইখানে যে পেশেন্স রয়েছে, এই পেশেন্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন একটু লিখে জানাবেন এখানে পেশেন্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে। পেশেন্স, পেশেন্স শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে। ডেফিনেটলি নাউন হবে। ডেফিনেটলি কি হবে? নাউন হবে। কেন নাউন হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা এইখানে দেখতে পাচ্ছি, আমরা সিলেবাস আলোচনায় কিন্তু পড়েছিলাম যে নাউন থেকে প্রশ্ন এসেছিল। এইখানে আমরা যদি খেয়াল করি, এই ইজটা হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্বের সাবজেক্ট হচ্ছে পেশেন্স। সো পেশেন্সটা যেহেতু সাবজেক্ট, পেশেন্স তো কোনো প্রোনাউন নেই। পেশেন্স নামে আমরা কোনো প্রোনাউন খুঁজে পাই না বা নেই। যেহেতু কোনো প্রোনাউন নেই, সেহেতু পেশেন্স শব্দটি ডেফিনেটলি নাউন, না হলে সে সাবজেক্ট হতে পারতো না। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির উত্তরটি দিয়ে ফেলবেন। আমরা যে প্রশ্নগুলো সলভ করছি তা বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন, বিশেষ করে বিসিএস এ আসা প্রশ্নগুলোই আমি অ্যাড করেছি। আপনারা জেনে খুশি হবেন বিসিএস এর ইংরেজি গ্রামার প্রশ্নগুলো সবসময় বেসিক থেকে থাকে। হ্যাঁ, সো আপনার বেসিকটা যদি ডেভেলপ থাকে, আপনি বিসিএস এ আসা গ্রামাটিক্যাল যে কোনো প্রশ্ন অনায়াসে সলভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করছি নার্সিং ইজ আ জব, চুজ দ্য পার্টস অফ স্পিচ অফ আন্ডারলাইন ওয়ার্ড। এখানে বলা হচ্ছে এই যে আন্ডারলাইন ওয়ার্ড যেটি রয়েছে জব, এটি কোন পার্টস অফ স্পিচ। তো এটি যেহেতু এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, ডেফিনেটলি সেও একটি নাউন হবে। সেও একটি কি হবে? নাউন হবে। সেও একটি নাউন হবে। আমরা আরেকটু সামনের দিকে যাব। আমরা এখন যে বিষয়টি শিখব সেটি হচ্ছে পজিশন অফ নাউন। তবে পজিশন অফ নাউন চিনতে গেলে আমাদের আগে ডিটারমিনার সম্পর্কে অবগত হতে হবে। আপনি যদি ডিটারমিনার সম্পর্কে অবগত না হন, আপনি যদি ডিটারমিনার না চেনেন, তাহলে পজিশন অফ নাউন চিনতে আপনার কষ্ট হবে। শুরুতেই জানিয়ে দিতে চাই, ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভের কাজ করে। ডিটারমিনার গুলো কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আসলে আমরা দেখে নিব ডিটারমিনারের মধ্যে আসলে কারা কারা পড়ে। নাম্বার 1, ডিটারমিনারের মধ্যে যিনি পড়েন তিনি হচ্ছেন আর্টিকেল। আর্টিকেলের মধ্যে কে কে আছে আমরা নিশ্চয়ই সবাই জানি, এ অ্যান দি। আচ্ছা, নাম্বার 2, ডিটারমিনারের মধ্যে পড়ে নাম্বার। নাম্বার, আপনারা 2 ধরনের নাম্বার পাবেন। 2 ধরনের নাম্বার, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, আরেকটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারের মধ্যে যাদেরকে পাবেন তারা হচ্ছে 1, 2, 3,
এই ধরনের যত নাম্বার আছে পৃথিবীতে সবই হচ্ছে কার্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের মধ্যে পাবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং আহ এই একটা বিষয় এখানে আমরা মনে রাখতে পারি, সেটি হচ্ছে এই অর্ডিনাল নাম্বারের আগে কার্ডিনাল নাম্বারের আগে দি বসে না। কার্ডিনাল নাম্বার এর পূর্বে দি বসে না, এটা মাথায় রাখবো। কিন্তু অর্ডিনাল নাম্বারের পূর্বে, অর্ডিনাল নাম্বার এর পূর্বে দি বসে। অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে। ঠিক আছে, এখানে আপনারা দুটি উদাহরণ মনে রাখার চেষ্টা করবেন, কারণ আপনারা পরবর্তীতে কোনটা কার্ডিনাল কোনটা অর্ডিনাল এটা হয়তো ভুলে যাবেন, এবং এটা ভুলে যায় ম্যাক্সিমাম শিক্ষার্থী। তো মনে রাখবেন দ্য ফার্স্ট চ্যাপ্টার, দ্য ফার্স্ট চ্যাপ্টার। আরেকটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান, আরেকটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। দেখেন, ওয়ানের আগে কিন্তু দি বসে নাই, কিন্তু ফার্স্টের আগে দি বসেছে। সেই উদাহরণ দুইটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। 3 নম্বরে যে বিষয়টি আমরা পড়বো সেটি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের মধ্যে তৃতীয় যে বিষয়টি যুক্ত সেটি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা সবাই পসেসিভ অ্যাডজেক্টিভ চিনি। এই ক্লাসে যতজন যুক্ত রয়েছেন কেউ নিশ্চয়ই বলতে পারবেন কিনা যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। আমরা যে প্রোনাউন গুলো পড়ে থাকি, আই, উই, ইউ, হি, সি, দে, দেম, দেয়ার, এই প্রোনাউন গুলো 3 নম্বর যে বা তৃতীয় যে ফর্মটি আছে সেই প্রোনাউন গুলোই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন আই, মি, মাই, মাইটা হচ্ছে পসেসিভ, উই, আস, আওয়ার, আওয়ারটা হচ্ছে পসেসিভ। সো আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো লিখে ফেলতে চাই প্রিয় শিক্ষার্থী। প্রথমে লিখতে চাই মাই, এরপর লিখলাম আওয়ার, লিখতে চাই ইয়োর, এরপর লিখতে চাই হচ্ছে হিজ, হার, দেয়ার, ইটস। এগুলোকে আমরা বলে থাকি পসেসিভ অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের মধ্যে আরো কে আসবে? ডিটারমিনারের মধ্যে পড়বে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। স্যার ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কারা? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোই ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। দিস, দ্যাট, দিজ, দোজ। ঠিক আছে, দ্যাট, দিজ, দোজ। ঠিক আছে, দোজ। ওকে, এরপরে আরো একটি বিষয় আসবে ডিটারমিনারের মধ্যে, তা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। স্যার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে ইচ, এভরি, ইচ, এভরি, either, each, every, either, neither, each, every, either, neither। এরপরে সর্বশেষ যেটি ডিটারমিনারের মধ্যে পড়ে তা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার আমরা ডিটারমিনার নিয়ে আরো বিস্তারিত আলোচনা শেষের দিকে করব, তবে আপাতত যেগুলো লিখছি এগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং লেখেন। কোয়ান্টিফায়ারের মধ্যে কি কি আছে? আছে ফিউ, আ ফিউ, ফিউয়ার, fewer, fewest, little, a little, less, least, many, much, more, most, many, much, more, most। আচ্ছা, এবার আমরা লিখতে পারি some, any, all, both। some, any, all, both। some, any, all, both। all, both। এবার আমরা লিখব other, another, other, another। আমরা লিখতে পারি a lot of, other, another, a lot of,
এ লার্জ অথবা স্মল, লার্জ অথবা স্মল নাম্বার অফ, এ লার্জ অথবা স্মল নাম্বার অফ, এ লার্জ অথবা স্মল অ্যামাউন্ট অফ, স্মল অ্যামাউন্ট অফ, লিখতে পারি এনাফ, নো, আর লিখতে চাই না প্রিয় শিক্ষার্থী। তো এগুলো হচ্ছে ডিটারমিনার। প্রিয় শিক্ষার্থী, একটু অপেক্ষা করবো, আমাকে একটু সময় দিব, একটা এমার্জেন্সি কল সম্ভবত। নিশ্চয়ই আপনারা বিচলিত হবেন না, যারা এগুলো লিখতে পারেনি একটু দ্রুত লিখে ফেলবেন নিশ্চয়ই, যারা এগুলো লিখতে পারেননি একটু দ্রুত লিখে ফেলবেন, যারা এগুলো লিখতে পারেননি একটু দ্রুত লিখে ফেলবেন, দ্রুত লিখে ফেলবেন নিশ্চয়ই। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাব। একটু ভিন্নভাবে যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, যেমন আপনি আহ আপনার হচ্ছে 10 জন স্টুডেন্ট আছে মনে করেন। সো কারোর নাম টিনা, কারোর নাম রিনা, কারোর নাম সাকিব, কারোর নাম হচ্ছে মুশফিক, কারোর নাম হয়তো আবার রাকিব, কারোর নাম হতে পারে আমানুল্লাহ, কারোর নাম হতে পারে ফয়সাল, এরকম অনেকের নাম হতে পারে। কিন্তু এই যে এতজন স্টুডেন্ট আমরা আছে, সবাইকে আপনি এক নামে ডাকতে পারে, সেটা হচ্ছে স্টুডেন্টস বা স্টুডেন্ট, যে এরা আমার সবাই স্টুডেন্ট, এই স্টুডেন্ট এদিকে আসো বললেই তারা চলে আসে। তো এই যে সবার ভিন্ন ভিন্ন নাম থাকা সত্ত্বেও তাদেরকে যেমন একটি নামে ডাকা যায়, এখানেও সেম কথা প্রযোজ্য প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য। সেটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই আলাদা, এটার নাম কোয়ান্টিফায়ার, এইটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল, এই সবগুলোই একত্রে মূলত ডিটারমিনার। আবার ডিটারমিনার কি, কোন পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকবার বলছি, এই সবগুলোই আসলে ডিটারমিনার। আবার যদি জিজ্ঞেস করা হয় ডিটারমিনার গুলো আসলে কোন পার্টস অফ স্পিচ, কারণ সব শব্দই সেন্টেন্সে যারা ব্যবহৃত হবে তার তো কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে, তো ডিটারমিনার গুলো কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় এ অ্যান্ড দি কোন পার্টস অফ স্পিচ হবে, আপনি তো বলতে পারবেন না আর্টিকেল, এ অ্যান্ড দি কি হবে, অ্যাডজেক্টিভ হবে, রাইট? সো আরেকবার আপনাকে মনে করে দিতে চাই, যখন কেউ আপনাকে পড়ানোর সময় বা হচ্ছে প্রশ্নে ডিটারমিনারের কথা যদি জিজ্ঞাসা করা হয়, আপনাকে বলতে হবে আর্টিকেল, নাম্বার, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার, এর মধ্যে যা যা আছে এরা সবাই একত্রে আসলে ডিটারমিনার। ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, সো আমরা একটু সামনের দিকে চলে যাব প্রিয় শিক্ষার্থী। আমরা যে প্রশ্ন পড়ছিলাম যে পজিশন অফ নাউন, নাউনের পজিশন দেখে কিভাবে আমরা নাউনকে চিনবো। আমরা মাত্র চিনলাম হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার, ওকে, এটাকে ডিটারমাইনার বলেন। সো আপনার ইচ্ছা আপনি কিভাবে উচ্চারণ করে কমফোর্টেবল ফিল করছেন। আর প্রিপোজিশন তো মোটামুটি আমরা সবাই চিনি মাশাল্লাহ। সো এই প্রিপোজিশন বা ডিটারমিনারের পরে যদি আপনি একটি মাত্র শব্দ দেখতে পান, কয়টি শব্দ, একটি শব্দ, তাহলে সেই শব্দটি একটি নাউন হয়। আবার বলছি, একটি মাত্র শব্দ হলে সেটি নাউন হয়। আর এই প্রিপোজিশন বা ডিটারমিনারের পর যদি দুটি শব্দ থাকে, তাহলে প্রথমে যেটি থাকে সেটিকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ, এবং দ্বিতীয় যে শব্দটি থাকে তাকে আমরা বলে থাকি নাউন। ফর এক্সাম্পল আমরা এভাবে বলতে পারি যে বুক, মনে করেন আমরা বললাম বুক, দি বুক, এই যে আমরা যদি খেয়াল করি, এই দিটা হচ্ছে একটি ডিটারমিনার, ডিটারমিনার। এবং ডিটারমিনার পরে কটি শব্দ আছে, একটি মাত্র শব্দ আছে বুক, তাহলে যেহেতু একটি মাত্র শব্দ আছে তাহলে কিন্তু এটি নাউন হবে। এটা কি হবে, নাউন হবে। আবার আমি যদি লিখি দা গুড বুক, দা গুড বুক, খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, এই দিটা হচ্ছে একটি ডিটারমিনার, দিটা হচ্ছে একটি ডিটারমিনার, এবং তারপরে এক দুই দুটি শব্দ আছে। তাহলে প্রথমে যেটি আছে সেটি হবে অ্যাডজেক্টিভ, এবং দ্বিতীয় যে শব্দটি আছে সেটি হবে নাউন। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু উদাহরণের মাধ্যমে দেখতে চাই। যেমন আমরা যদি খেয়াল করি, এভাবে লিখি হি কেম, সে এসেছিল, হি কেম সে এসেছিল ফর, ফর ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট।
তো সেক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন যে হি কেম ফর ডেভেলপমেন্ট, আপনাকে যদি এখন এই ডেভেলপমেন্টের নিচে আন্ডারলাইন করে বলি যেটি কোন পার্টস অফ স্পিচ, নিশ্চয়ই আপনি এটি খেয়াল করবেন যে ফর তো একটা প্রিপোজিশন। সো প্রিপোজিশন বা ডিটারমিনার পরে কটি শব্দ আছে? নিশ্চয়ই একটি শব্দ আছে, তাহলে সেটি কিন্তু নাউন হবে। বিশেষ করে বাংলাদেশে বিসিএস পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে, একটি সেন্টেন্স দেওয়া থাকে, সেখানে একটা আন্ডারলাইন করা থাকে এবং আপনাকে বলা হয় আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, ওই পার্টস অফ স্পিচটা কি সেটি আইডেন্টিফাই করতে বলা হয়। সো প্রিয় শিক্ষার্থী, ডেফিনেটলি সেটি নাউন হবে। আমি যদি বলি, আবার এইভাবে বলি, দে কেম, তারা এসেছিল, তারা এসেছিল ফর, ফর কি আমরা বলতে পারি, তারা এসেছিল ফর নিউ বুক, নিউ বুকস, নতুন বইয়ের জন্য। তারা এসেছিল ফর নিউ বুকস, নতুন বইয়ের জন্য। আমরা যদি এখানে খেয়াল করি, তার নতুন বইয়ের জন্য, বইগুলোর জন্য এসেছিল, এখানেও আমরা দেখতে পাচ্ছি ফরই আছে একটা প্রিপোজিশন। তো আমরা মাত্র পড়েছি প্রিপোজিশন বা ডিটারমিনার পরে কটি শব্দ থাকলে? দুটি শব্দ থাকলে, এটি প্রথম এটি দ্বিতীয়, তাহলে এটি হচ্ছে প্রথম, এটি হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথম যে শব্দটি আছে এটিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, দ্বিতীয় যে শব্দটি আছে সেটিকে আমরা বলবো নাউন। প্রিয় শিক্ষার্থী, অনেকেই বলে থাকেন তিনটি থাকলে প্রথমটি অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এটি পুরোপুরি সত্য নয়। এটা দিয়ে সম্পূর্ণ সঠিকভাবে অ্যান্সার দেওয়া সম্ভব নয়, কারণ একটি সেন্টেন্সের একটি নাউনের আগে অসংখ্য অ্যাডজেক্টিভ বসতে পারে। এখানে শাহেদ আছেন, মনে করেন শাহেদ তার বউকে এইভাবে বলছে যে তুমি, you are a beautiful, intelligent, brilliant, wonderful, excellent, awesome girl. এই যে গার্ল বলার আগে কতগুলো শব্দ বললো, ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, বিউটিফুল, এই যে কত শব্দ ইউজ করলে, সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ। তো আপনি এটা বলতে পারেন না যে তিনটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। নো, এটা সবসময় প্রযোজ্য না। এই জন্য এটা শুধু মনে রাখবো যে ডিটারমিনার বা প্রিপোজিশনের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হবে, দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন হবে। প্রিয় শিক্ষার্থী, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তার একটা নমুনা আমরা নিতে চাই। প্রিয় শিক্ষার্থী, পজিশন অফ নাউন থেকে প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, 3 নম্বর প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, নিশ্চয়ই আপনাদের কাছ থেকে উত্তর আশা করছি। লেখা রয়েছে আই ওয়ার্কড ফর ওয়াইল। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছ থেকে উত্তরে আশা করছি। আমরা সারা জীবন ওয়াইল্ডকে কি নামে জেনে এসেছি আমরা সবাই মোটামুটি জানি। তো এখন যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই আপনারা রেসপন্স করবেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের রেসপন্স ছাড়া ক্লাসকে কখনোই 2 ঘন্টা টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না। হ্যাঁ, তো আপনারা যদি রেসপন্স করেন তাহলে ক্লাস হয় প্রাণবন্ত, ক্লাস হয় মধুর, ক্লাস হয় ইন্টারেক্টিভ, ক্লাস হয় টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে। কিন্তু আমি যদি এভাবে শুধু বকতেই থাকি, তাহলে হয়তো আমি ক্লাসের মধ্যে ঘুমিয়ে যেতে পারি, না হয় আপনি ঘুমিয়ে যেতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আপনি সঠিক উত্তর দিয়েছেন বন্যা। খেয়াল করবেন এই প্রশ্নটি যদি আমরা পড়ি, বিসিএস এর প্রশ্ন, আই ওয়ার্কড ফর আ ওয়াইল, আপনার দেখেই মনে হতে পারে স্যার ওয়াইল তো একটা কনজাংশন এবং দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে। আপনি যদি খেয়াল করেন, এই এটা হচ্ছে একটি ডিটারমিনার, কিছুক্ষণ আগে আপনি পড়েছেন, এটি একটি ডিটারমিনার। এবার আপনার নৈতিক দায়িত্ব ডিটারমিনার পরে কয়টি শব্দ তা গোনা, একটি মাত্র শব্দ আছে, তাহলে সেটি যে নাউন হবে এটি আর বলার অপেক্ষা রাখে না। সো দ্য রাইট আনসার উইল বি অপশন ডি ফর ঢাকা, দ্যাট ইজ নাউন। শিক্ষার্থী, যিনি সঠিক উত্তর দিয়েছেন বা যারা যারা দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 4 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটিরও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন, শি opted ফর দ্য হিউম্যানিটিস। হিয়ার হিউম্যানিটিস ইজ, এখানে হিউম্যানিটিস কোন পার্টস অফ স্পিচ হবে? প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন, আপনার যদি ভুল যায়, তারপরেও আপনি শিখবেন, আপনি ওটা সারা জীবন মনে রাখতে পারবেন। কিন্তু আপনি যদি শুধু নিরিবিলি চুপচাপ বসে থাকেন ক্লাসে, ক্লাসে আসলে কখনো কিছু বোঝা যায় না। আপনি এই যাবৎকাল যত পড়াশোনা করেছেন সেটা একাডেমিকের জন্য করেছেন, সার্টিফিকেটের জন্য করেছেন, সেটা মোটামুটি ঘুষে মেজে অনসারটা আপনি শেষ করেছেন মনোযোগ দিয়ে বা মনোযোগ ছাড়াই। কিন্তু চাকরি এমন একটা কম্পিটিটিভ জায়গা, এটাকে বলতে পারেন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের সমান। সো বাংলাদেশের মতো দেশে
সরকারি চাকরি নিশ্চিত করা, এটা ওয়ান সর্ট অফ তৃতীয় বিশ্বযুদ্ধের সমান। তো তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা কি, সেটা নিশ্চয়ই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সে সাধারণ জ্ঞান আপনারা পড়ছেন, সেটা নিয়ে জানতে বা সেটা সম্পর্কে জেনে মানে জানতে পারছেন আর কি। বা আপনি কোনো ভিডিও মাধ্যমেও হয়তো দেখেছেন কিনা আমার জানা নেই। যেহেতু সাম্প্রতিক সময়ে আমরা ট্রাম্প সহ ইরানের যে কার্যক্রম দেখছি, ইসরায়েলের যে কার্যক্রম দেখছি, লেবাননে, ফিলিস্তিনে, সিরিয়াতে তারা যেভাবে আহ যুদ্ধ বিগ্রহ করছে, বা ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এই যে বিষয়গুলো ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে ধারণা রাখা এবং আপনার পুরো কি বলবো জিও পলিটিক্স যেটা, এই সকল বিষয়ে আপনাকে আস্তে আস্তে ধারণা রাখা শুরু করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু কখনো ভালো করতে পারবেন না। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সকলের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা পার্টিসিপেট করেন, আপনারা অংশগ্রহণ করেন, তাহলে ক্লাস হবে আরো প্রাণবন্ত। মনে রাখবেন, ক্লাস একই ব্যক্তি, একই কোচিং এর, এই যে ম্যাথ টিচার, এই সেই ইংলিশ টিচার, এই সেই জিকে সাধারণ জ্ঞানের টিচার, একই টিচারই তো ভিন্ন ভিন্ন কোচিং এ ক্লাস নেন। তাহলে ভিন্ন ভিন্ন কোচিং এ যেহেতু এনারা ক্লাস নেন, তাহলে কোচিং ম্যাটার না, কোন কোচিং এ আপনি পড়ছেন, কে পড়াচ্ছেন সেটাও ম্যাটার না। ম্যাটারটা কি, দ্য ম্যাটার ইজ যে আপনি পড়ছেন কিনা, আপনার শেখার আগ্রহ কতটা আছে, এটা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা 4 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্নটিতে রয়েছে, শি অপ্টেড ফর দ্য হিউম্যানিটিজ, হিয়ার হিউম্যানিটিজ এখানে কি। খুব সহজে ভাষায় বলতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দা রয়েছে, ইটস অ্যান আর্টিকেল, যদিও এটাকে আমরা এখন থেকে বলবো ডিটারমিনার। ডিটারমিনার। তো এই যে ডিটারমিনারের পরে আপনি কটি মাত্র শব্দ দেখতে পাচ্ছেন, একটি মাত্র শব্দ দেখতে পাচ্ছেন। তাহলে ডিটারমিনার পরে আমি বলেছি, একটি মাত্র শব্দ যদি আপনি পান, তাহলে সেই শব্দটি কিন্তু কি হবে, নাউন হবে। সেই শব্দটি কি হবে, নাউন হবে। প্রিয় শিক্ষার্থী, আপনার সাথে কথা বলতে চাই, আপনাদের রেসপন্স আশা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই ও সরি, আমি উত্তরটা দিয়ে যাই। ডেফিনেটলি নাউন হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিশ্চয়ই আপনারা সেই প্রশ্নটিরও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনার চেষ্টাই আপনাকে সফলতা এনে দিবে। বিসিএস একটা লং জার্নি, এবং বিসিএস কে বলা হয় মাদার প্রিপারেশন অফ অল জব। তার মানে বিসিএস প্রিপারেশনটাকেই যদি আপনি কমপ্লিট করতে পারেন, সিরিয়াসলি নেন, তাহলে বাকি জবগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে একটু নড়াচড়া করতে হবে। হ্যাঁ, কারণ দিনটা শেষ হয়ে গেছে অনেক আগে। সো এখন একটু নড়াচড়া করতে হবে, একটু নিজেকে নাড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি খুবই সহজ। আমরা যেভাবে পড়েছি তার মধ্য থেকে যদি একটু খেয়াল করি, আমরা এখানে মাই পেয়েছি, দ্যাট ইজ ডিটারমিনার। আর আমরা জানি যে ডিটারমিনারের পরে যদি আপনি একটি মাত্র শব্দ দেখতে পান, সেই একটি মাত্র শব্দই কিন্তু কি হবে, নাউন হবে। সেই একটি মাত্র শব্দই কি হবে, নাউন হবে, নাউন হবে, নাউন হবে। সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি ফর বাংলাদেশ, দ্যাট ইজ নাউন। শিক্ষার্থী, আমরা 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নে চলে যেতে চাই। 6 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, 6 নম্বর প্রশ্নেও আমরা পজিশন অফ নাউনেই আছি। সো ডেফিনেটলি আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দিস ইজ দ্য থার্ড ইনস্টলমেন্ট, এটি হচ্ছে তৃতীয় কি বলবো কিস্তি। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই আপনারা এত কষ্ট করে নাউন না লিখে শুধু দাগ নাম্বারটা লিখলেই খুশি হবে। দাগ নাম্বার যেমন ABCD একটা লিখে দিলেই হবে। আমি কিছুটা ঘুমে বিভোর, অনেকদিন যাবত ভালোভাবে ঘুম হচ্ছে না। So, আমি একজন শিক্ষক হয়ে আপনাদের জন্য স্লাইড বানানো সহ সিট, অনেক কাজের জন্য আমাকে সবসময় ব্যস্ত থাকতে হয় অফিসের বাইরেও। তো আপনার একজন স্টুডেন্ট হয়ে যদি আপনার ক্যারিয়ারের জন্য ফোকাস না করেন, ক্যারিয়ারের জন্য সময় না দেন, এটা আসলে একটা দুঃখজনক বিষয় হবে আসলে। আসলে সো আমরা যদি খেয়াল করি, এখানে থার্ড রয়েছে একটি নাম্বার, আর নাম্বার মানে এটি একটি ডিটারমিনার। যেহেতু এটি একটি ডিটারমিনার, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি ডিটারমিনারের পরে তো একটি মাত্র শব্দ আছে, তাহলে এটি তো অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগ বা চান্স নেই। ডেফিনেটলি এটি কি হবে, নাউন। দ্য অপশন উইল বি এ। এ নাম্বার অপশন কেন, অপশন বি উত্তর হবে। অপশন এ কেন উত্তর হবে, অপশন বি উত্তর হবে। এটা ভার হয় নাকি? আচ্ছা, আমরা 7 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি চলে যাবো। পরীক্ষায় প্রশ্ন আসে কোথা থেকে, আর আমরা পড়ি অন্য উল্টো পাল্টা জিনিস।
পরীক্ষায় প্রশ্ন আসে একরকম, আর আমরা স্যারকে বলি স্যার লাইট কোন নাউন হবে, স্যার এই বাতাস কোন নাউন হবে, হ্যাঁ। কিন্তু পরীক্ষা আসে কি সেটা আমরা পড়ার চেষ্টা করি না, আমাদের সিলেবাস সম্পর্কে কোনো ধারণা থাকে না। আমি শুরুর দিকে আপনাদেরকে সিলেবাস নিয়েও ধারণা দেওয়ার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী, আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি। এই প্রশ্ন দেখুন, বিগত বছরে বিসিএস এর প্রশ্ন, সুবিধা হতো যদি এর পাশে কত থাকবে বিসিএস সেটা লেখা থাকতো। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সেটা লেখার মতো সময় দিতে পারিনি। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা পরবর্তী যে প্রশ্নটি দেখতে পাচ্ছি লেখার রয়েছে ফাইন্ড আউট, খুঁজে বের করেন দ্য পার্টস অফ স্পিচ, পদ খুঁজে বের করেন বাক্যের, অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই আন্ডারলাইন শব্দটি কোন পার্টস অফ স্পিচ সেটা খুঁজে বের করতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যাটার ইজ লেফট ইন অ্যাবেন্স। সো আমরা যদি খেয়াল করি এই অ্যাবেন্সটা কোন পার্টস অফ স্পিচ হবে, আসলে কোন পার্টস অফ স্পিচ হবে। আমরা যদি এই প্রিপোজিশনটার দিকে খেয়াল করি, এই ইনটা কিন্তু একটি প্রিপোজিশন। এখন আমি যদি চিন্তা করি প্রিপোজিশনের পরে কয়টি শব্দ আছে, প্রিপোজিশনের পরে একটি শব্দ আছে, যেহেতু এখানে একটি মাত্র শব্দ আছে, তাহলে সে নাউন ব্যতীত অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই প্রিয় শিক্ষার্থী। সো দ্য রাইট আনসার উইল বি অপশন এ, এ ফর আমেরিকা, দ্য অপশন ইজ নাও। প্রিয় শিক্ষার্থী, আমরা 8 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এই প্রশ্নটিরও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। লেখা রয়েছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো। আমরা সারা জীবন গোকে কি হিসেবে পড়ে এসেছি, সারা জীবন জেনে এসেছি গো একটা ভার্ব। শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তর দিয়ে নিশ্চয়ই আমাকে জানাবেন যে এই সেন্টেন্সে গোটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এই সেন্টেন্সটিতে গোটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে মূলত। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই রেসপন্স করবেন। আপনার প্রতিটা রেসপন্স আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার রেসপন্সই বলে দেয় আপনি ক্লাসে কতটুকু মনোযোগী, আপনার রেসপন্সই বলে দেয় আপনার আগামী ভবিষ্যতে আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন। আপনার প্রশ্নগুলোই বলে দেয় আপনি আসলে কতটা সিরিয়াসলি ক্লাসগুলো করছেন। তো শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য গো, এখানে যে দিটা দেখতে পাচ্ছি, এই দিটাই হচ্ছে একটি ডিটারমিনার। আর যেহেতু এটি একটি ডিটারমিনার, ডিটারমিনার পরে আমরা একটি মাত্র শব্দ দেখতে পাচ্ছি, কারণ অফটা হচ্ছে একটি প্রিপোজিশন, সো এটাকে আমরা কাউন্ট করব না, কারণ প্রিপোজিশন যেহেতু আমরা চিনি তাকে আমরা কাউন্ট করব না। তাহলে ডিটারমিনার পরে কটি শব্দ পেলাম আমরা, একটাই শব্দ পেলাম। যেহেতু একটাই শব্দ পেলাম, তাহলে সেই শব্দটিকে, সেই গো কে আমরা কি হিসেবে অভিহিত করব, ডেফিনেটলি দ্যাট মাস্ট বি আ নাউন। প্রিয় শিক্ষার্থী, the right answer will be option B for Bangladesh, that is noun। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই, আপনাদের আহ মনোযোগ আকর্ষণ করছি। আমরা মোটামুটি পজিশন অফ নাউন শিখে ফেলেছি, আমরা মোটামুটি কি বলে ফাংশন অফ নাউন শিখে ফেলেছি। আমি যে এতক্ষণ ধরে আপনাদেরকে দুটি টপিক শিখিয়েছি, একটি হচ্ছে ফাংশন অফ নাউন, আরেকটি হচ্ছে পজিশন অফ নাউন। প্রিয় শিক্ষার্থী, আপনারা এই দুটি টপিক খুব ভালোভাবে বুঝেছেন কিনা একটু আপনাদের ইয়েস নো কোশ্চেনের মাধ্যমে, অ্যান্সারের মাধ্যমে আমাকে একটু অবহিত করবেন, আমাকে একটু জানানোর চেষ্টা করবেন যে আসলে আপনারা বুঝেছেন কিনা, ইয়েস অর নো একটু বললেই হবে। এখন আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে সাফিক্স দেখে নাউন চেনার উপায়। আমরা তো সাফিক্স পড়েছি, প্রিফিক্স পড়েছি ছোটবেলায়। প্রিফিক্স হচ্ছে শব্দের পূর্বে বসে, যেটাকে আমরা বাংলায় উপসর্গ বলি বাংলা ব্যাকরণে। সাফিক্স হচ্ছে শব্দের শেষে বসে, যেটাকে আমরা বাংলা ব্যাকরণে অনুসর্গ বলে থাকি। একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমি বলেছিলাম যে মূল ক্লাসে যখন যাব ইংরেজি আপনার কাছে পানি মনে হবে, এবং আমি যা পড়াবো তার বাইরে ইংরেজি গ্রামারের জন্য কিছুই পড়ানো লাগবে না। আমি যদি লিটারেচার ক্লাস নিই, সেম কথাবার্তা। তো শিক্ষার্থী, পুরো বিষয়টি আপনার কাছে গল্পের মতো মনে হবে, পুরো বিষয়টি আপনার কাছে মনে হবে কিছুই তো পড়লাম না তেমন, খুবই তো সহজ কিছু বিষয় শিখলাম। আমরা এই শুরুতে একটু ধারণা দিতে চাই যে প্রিফিক্সটা কি আসলে। প্রিফিক্স, প্রিফিক্সটা হচ্ছে শব্দের শুরুতে যুক্ত হয়। যেমন আমরা যদি বলি রেগুলার, রেগুলার একটি শব্দ, আপনি এই রেগুলার শব্দের শুরুতে যুক্ত করতে পারেন আই আর, তাহলে হয়ে গেল ইরেগুলার, এটি একটি প্রিফিক্স। আমরা যদি বলি সাফিক্সটা কি, তাহলে সাফিক্স, সাফিক্স, সাফিক্সটা কি। আমরা যদি আরেকটা শব্দ লিখি রেগুলার, আবার যদি লিখি রেগুলার এবং এর সাথে যুক্ত যুক্ত করি এল ওয়াই, তাহলে শব্দটি হলো রেগুলারলি, এটিও হলো একটি কি হলো সাফিক্স। তাহলে পূর্বে যুক্ত হলো এটি ছিল প্রিফিক্স, পরে যুক্ত হলো এটি হলো সাফিক্স। আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি, আমরা যদি বলি যে আহ, আমরা যদি এখানে লিখি
যে আমরা শব্দের আগেও যুক্ত করলাম, শব্দের পরেও যদি যুক্ত করি, উভয় জায়গায় যদি যুক্ত করি, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? যেমন হচ্ছে আমরা যদি দেখি রেগুলার শব্দটা দিয়ে দেখাই, রেগুলার এই শব্দটির শুরুতে যদি আমরা লিখি আইআর, ইরেগুলার, আবার শেষে যদি লিখি এলওয়াই, ইরেগুলারলি, শুরু এবং শেষ উভয় জায়গায় যদি যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলি অ্যাফিক্স। কি বলি? অ্যাফিক্স, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার, শুরুতে বললেন, শেষে বললেন, উভয় পাশে বললেন, যদি মাঝে যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো আসলে? যেমন আমরা যদি লিখি ব্রাদার ইন ল, শালা, ঠিক আছে, ব্রাদার ইন ল, শালা। আপনি যদি বলেন ব্রাদার্স ইন ল, শালারা, তো সেক্ষেত্রে ব্রাদার্স ইন ল, এই যে এসটা অতিরিক্ত মাঝে যুক্ত হলো, এটিকে আমরা বলি ইনফিক্স, এটিকে আমরা বলি ইনফিক্স। ওকে, আচ্ছা। সো এই ছিল কথাবার্তা। আসেন আমরা এখন দেখবো যে এই সাফিক্স আমরা পড়লাম, যে সাফিক্স শব্দের শেষে বসে, এই সাফিক্স দেখে নাউন চেনার উপায় কি বললাম? সাফিক্স দেখে, সাফিক্স দেখে নাউন চেনার উপায়, সাফিক্স দেখে নাউন চেনার উপায়, সাফিক্স দেখে নাউন চেনার উপায়। খেয়াল করবেন, এই সাফিক্স গুলো একটু সিরিয়ালি লিখবেন, আপনার পড়তে সুবিধা হবে। শন, শন, এন্স, এন্স, আমরা বলি শন, শন, এন্স, এন্স লিখবেন। মেন্ট, নেস লিখবেন, মেন্ট, নেস লিখবেন, মেন্ট, নেস। শিফ, ফুড কয়েকবার বললে আপনি এর মধ্যে একটা রিদম, ছন্দ খুঁজে পাবেন, হ্যাঁ। কি বললাম? শনশন এনসেন্স, শনশন এনসেন্স, এভাবে করে একবার বলতে হয়। আপনি হাঁটতে হাঁটতে বলতে পারেন শনশন এনসেন্স, শনশন এনসেন্স, মেন্টনেস সি ফুড, মেন্টনেস সি ফুড, মেন্টনেস সি ফুড। ওকে, এরপর ইজম, ঠিক আছে, বিহেভিয়ারিজম আছে না, ইজম, অ্যালট্রুইজম, হ্যাঁ আছে না, ইজম আর ইয়ার, ঠিক আছে, যেমন এমপ্লয়ার, কন্ট্রাক্টর, হ্যাঁ এরকম। এমপ্লয়ার, ইজম আর, অর, আওয়ার, ইজম আর, অর, আওয়ার লিখবেন। ডম, অল, ও এ এল, অল, হ্যাঁ, একটা স্টার মার্ক করে রাখবেন। অল, টি ওয়াই, টি এইচ, এরপর লিখবেন এইজ, যেমন আমরা বলতে পারি শর্টেজ। এমপ্লয়ি, যেমন ডাবল ই, ডাবল ই ক্ষেত্রে আমরা এই যে এমপ্লয়ি ব্যবহার করি, তাহলে এটা একটা নাউন। এইচ, ডাবল ই, সি, ই, সি, ওয়াই। এই যে সাফিক্স গুলো আমি লিখলাম, এটা আপনি জোড়ায় জোড়ায় মুখস্থ করবেন, হ্যাঁ। ঠিক যেভাবে আপনি বিভিন্ন জায়গায় মানুষকে দেখতে পারেন যারা জোড়ায় জোড়ায়, কোথাও গেলে একটু জনাকীর্ণ জায়গা হলেই দেখবেন একদম জোড়ায় জোড়ায়। তো এই সাফিক্স গুলো থাকলে সাধারণত কি হয়? নাউন হয়। আবার বলছি, এই সাফিক্স গুলো থাকলে সাধারণত নাউন হয়। আপনি এখানে লিখে রাখতে পারেন, এই সাফিক্স গুলো থাকলে সাধারণত নাউন হয়, এই সাফিক্স যুক্ত শব্দগুলো সাধারণত নাউন হয়। এই সাফিক্স যুক্ত শব্দগুলো, এই সাফিক্স যুক্ত শব্দগুলো সাধারণত নাউন হয়, এই সাফিক্স যুক্ত শব্দগুলো সাধারণত নাউন হয়। আবার বলছি, এই সাফিক্স যুক্ত শব্দগুলো সাধারণত নাউন হয়। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, এক্সাম্পল হিসেবে যদি আমরা এগুলোকে গ্রহণ করি, যেমন আমরা যদি বলি, এই যে আমরা যদি বলি অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স, খেয়াল করলে দেখতে পারবেন এই যে এন্স আছে, দ্যাটস ওয়াই এটা নাউন। আমরা বলতে পারি ফ্রিডম, কি বলতে পারি? ফ্রিডম, এই যে শব্দ শেষে ডম আছে, দ্যাট মিনস এটা নাউন। আমি বলতে পারি আমরা যে গ্রোথ, কি বলতে পারি? গ্রোথ, এই যে টি এইচ আছে, নাউন। আমরা বলতে পারি অনেস্টি, এই যে টি ওয়াই আছে, এটা কিন্তু নাউন। আমরা বলতে পারি ব্রাদারহুড, ব্রাদারহুড, আমরা কি বলতে পারি? ব্রাদারহুড, এই যে শব্দ শেষে হুড আছে, তাহলে এটা নাউন। আমরা এই যে ওয়াল এর সাথে স্টার মার্ক করলাম কেন, সেটি একটু জানার চেষ্টা করব। সেটি হচ্ছে আপনি ভার্বের সাথে যদি অল যোগ করেন, এ এল যোগ করেন, তাহলে সেটি একটি নাউন হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি রিমুভ, রিমুভের সাথে যদি আপনি এল যুক্ত করেন, তাহলে এল যুক্ত করেন, তাহলে হয়ে গেল রিমুভাল। কি হলো? রিমুভাল। এই রিমুভালটা কিন্তু একটি নাউন। আবার আপনি যদি নাউনের সাথে এল ওয়াই যুক্ত করেন, নাউনের সাথে, সরি এল ওয়াই না, এ এল যুক্ত করেন, তাহলে সেটি কিন্তু হয় অ্যাডজেক্টিভ। যেমন আপনি জানেন যে নেশন, নেশন মানে কিন্তু জাতি, নেশন, নেশন মানে কি? জাতি। কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল, তাহলে কিন্তু সেটি একটি অ্যাডজেক্টিভ হবে, সেটি একটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। রিমুভ হলো কিন্তু একটি
নাউন হবে, রিমুভ হবে কিন্তু একটি নাউন হবে। তো এই পার্থক্যটা আপনাকে মনে রাখতে হবে যে অল কখন থাকলে নাউন, অল কখন থাকলে সেটা অ্যাডজেক্টিভ। তবে যারা ওকে, তবে যারা হচ্ছে অনেকেই এলওয়াই এর সাথে এটাকে ঘুলিয়ে ফেলবেন, ঘোলানোর কিছু নেই, এলওয়াইটা নিয়েও আমি কথা বলবো, এটা আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যারা কিছুটা হলে বুঝতে পেরেছেন, কিছুটা হলে ধারণা নিতে পেরেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনি 9 নম্বর প্রশ্নের উত্তরটা দেন। আপনি দেখবেন যে আপনি আস্তে আস্তে বুঝতে পারছেন। অ্যাডভার্সিটি শব্দটা দিয়ে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এটি কোন পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থী, অ্যাডভার্সিটি শব্দের শেষে আপনি দেখতে পাচ্ছেন এখানে টি ওয়াই আছে, আপনি ওখানে লিখে দিয়েছিলাম টি ওয়াই, টি এইচ, এগুলো যদি থাকে তাহলে সেটি অবশ্যই অবশ্যই নাউন, সেটি অবশ্যই অবশ্যই নাউন। খুবই কমই আছে যে এটা আছে কিন্তু নাউন নয়, এরকম খুবই কমই শব্দ আপনি পাবেন, হয়তো লাখের মধ্যে একটা দুইটা থাকতে পারে, সেটা আলাদা। এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল। প্রিয় শিক্ষার্থী, আমরা 10 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। লেখা রয়েছে অ্যাডভাইস, এই যে সি রয়েছে, সি থাকার কারণে এটি নাউন, কিন্তু যদি বানানটা এমন থাকতো অ্যাডভাইস, এটা অর্থই তো উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া, এবং এটা হচ্ছে একটি ভার্ব, এটা হচ্ছে একটি ভার্ব। প্রিয় শিক্ষার্থী, অ্যাডভাইস ইজ আ নাউন, সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি ফর বাংলাদেশ, দ্যাট ইজ নাউন। প্রিয় শিক্ষার্থী, আমরা 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি আপনাদের কাছ থেকে উত্তরটি জানতে চাই। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, কষ্ট করে এতক্ষণ ধরে লাইভ অনলাইন ক্লাস করছেন, তাদের কাছে অনুরোধ করব এই প্রশ্নের উত্তরটি যদি আপনাদের কাছে জানা থাকে তাহলে দ্রুত এই প্রশ্নের আনসারটি দিয়ে ফেলবেন। লেখা রয়েছে অ্যাডভান্স, খেয়াল করবেন, আপনি এভাবে চিন্তা করতে পারেন এ এন সিই, আপনি শুধু চিন্তা করতে পারেন শুধু সিই। এই সাফিক্স যুক্ত যে শব্দগুলো সেটি সাধারণত কি হয়, নাউন হয়, সেটি সাধারণত কি হয়, নাউন হয়। প্রিয় শিক্ষার্থী, দ্য রাইট আনসার উইল বি অপশন সি ফর চট্টগ্রাম, এন্ড দ্যাট ইজ নাউন। প্রিয় শিক্ষার্থী, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটি হচ্ছে এই যে সাফিক্স যুক্ত শব্দগুলো নাউন, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এটি কি কনক্রিট নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনার উত্তর এক কথায় হতে পারে যে এটি, এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন না। আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ওই যে সাফিক্স যুক্ত শব্দগুলো, সেই শব্দগুলো কি কাউন্টেবল নাউন নাকি নন কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন নাকি নন কাউন্টেবল নাউন, আমরা বলছি কাউন্টেবল নাউন নাকি নন কাউন্টেবল নাউন। আপনার উত্তর এক কথায় হবে এগুলো সবই নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন, তাহলে এটি বাদ, তার উত্তরটি হবে এটি। হ্যাঁ, এই বিষয়টি আপনার মাথায় রাখবেন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি। আমরা 12 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই সেই প্রশ্নেরও অ্যান্সার দেওয়ার যথেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্য ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্স ইজ আ ভার্ব, নাউন, প্রিপোজিশন অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ, কোনটি হবে? প্রিয় শিক্ষার্থী, ডেফিনেটলি 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 কি হবে, ডেফিনেটলি নাউন হবে। কারণ আমরা শব্দের শেষের দিকে যদি তাকাই, এন্স দেখতে পাচ্ছি বা সিই দেখতে পাচ্ছি, যে সাফিক্সটি নাউনকে নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নের উত্তরটি দিবেন। 12 নম্বর প্রশ্নটিতে রয়েছে দ্য ফার্স্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ল্ড, জেনারেলাইজেশন। আপনি যদি শেষে খেয়াল করেন লাইজেশন, শন রয়েছে, আমরা পড়েছি শন, শন থাকলে সেটা কি হয়, নাউন হয়। আমরা পড়েছি শন, শন থাকলে সেটা কি হয়, নাউন হয়। অন্য কোনোটা উত্তর হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা 14 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটিরও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। লেখা রয়েছে দ্য ওয়ার্ড রেডিয়েশন, এই যে শন রয়েছে, রেডিয়েশন, এটি কোন পার্টস অফ স্পিচ হবে? প্রিয় শিক্ষার্থী, সংযুক্ত শব্দটি নাউন হবে, এবং সেটি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এবং সেটি অবশ্যই কাউন্টেবল হবে না, নন কাউন্টেবল নাউন হবে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, আদারওয়াইজ আমরা বিভিন্ন জায়গায় এটা নিয়ে বিবাদে পড়বো। সো আরেকবার বলছি, যেটা নাউন এই সাফিক্স দ্বারা গঠিত সেগুলো নাউন হবে, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এবং সেগুলো অবশ্যই অবশ্যই নন কাউন্টেবল নাউন হবে, যা কোনোভাবে গণনাযোগ্য নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা সামনের দিকে যেতে চাই। তারপরে আপনি যদি এভাবে চিন্তা করতে পারতেন, রেডিয়েশন, রেডিয়েশন আমরা কেমনে গুনবো ভাই, এটা গোনা সম্ভব
নয়। এই যে পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমাদের জানা হয়ে গেল, সেই টপিকগুলো আমাদের জানা হয়ে গেল। এখন আমরা নাউনের ভাগগুলো দেখবো এবং এখান থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো সলভ করবো, এবং একই সাথে কঠিন যে ধাপগুলো আছে সেগুলোকে আমরা সহজভাবে শিখবো। প্রিয় শিক্ষার্থী, নাউনকে প্রধানত, মনে রাখবেন কথাটি, নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কনক্রিট নাউন, একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে সেইগুলো যা ধরা ছোঁয়া যায়, ধরা ছোঁয়া যায়। আবার বলছি, কনক্রিট নাউন সেইগুলো যা ধরা ছোঁয়া যায়। তাহলে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যা ধরা ছোঁয়া যায় না, যা ধরা ছোঁয়া যায় না। আবার বলছি, যা ধরা ছোঁয়া যায় না। ঠিক আছে, যেমন স্যার একটা উদাহরণ দিয়ে বলেন। যেমন আমরা বলতে পারি অনেস্টি, আমরা বলতে পারি হচ্ছে কি বলতে পারি, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি। আমরা বলতে পারি, মনে করেন যে কি বলতে পারি, ফ্রিডম, আমরা বলতে পারি ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড। এরকম অনেক কিছু বলা যেতে পারে যা কখনোই ধরা ছোঁয়া যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন সব সময় সিঙ্গুলার, সব সময় কি সিঙ্গুলার। আবার বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার। আবার বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার। আমরা পরবর্তীতে কনক্রিট নাউন নিয়ে কথা বলবো, তবে সেটি বলার আগে আমরা একটি প্রশ্ন দেখে আসতে চাই। না, আমরা আগে কথা বলে নিচ্ছি। কনক্রিট নাউনকে আরো কয়েক ভাগে ভাগ করা যায়। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো একটু খেয়াল করবেন, আমরা যদি এখানে একটু ভাগ করি, আমরা যদি কয়েকটা ভাগ করি, প্রথমে যেটি আসে সেটি হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন, মনে রাখতে হবে প্রথম যে কথাটি সেটি হচ্ছে প্রপার নাউন হচ্ছে সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার একটা মজার বিষয় রয়েছে, সেটা আমি শেখাবো আগে, তো আমরা অবগত হই কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল। এটি একক বা একটি নির্দিষ্ট নাম হবে, একটি বা একক নির্দিষ্ট নাম হবে, একটি বা একক নির্দিষ্ট নাম হবে, নির্দিষ্ট একক, একটি একক বা নির্দিষ্ট নাম বোঝাবে, নির্দিষ্ট, নির্দিষ্ট নাম। ঠিক আছে, নির্দিষ্ট নাম বোঝাবে। এবং মনে রাখবেন, এটা সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়, ক্যাপিটাল লেটার লিখতে হয়, ক্যাপিটাল লেটার এ লিখতে হয়, ক্যাপিটাল লেটারে লিখতে হয়। আবার বলছি, এটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। দুই নাম্বার যেটি সেটি হচ্ছে কমন নাউন। কি নাউন? কমন নাউন। কমন নাউন কোনগুলো আসলে? কমন নাউন হচ্ছে সেগুলো যেটা একই জাতীয়, একই শ্রেণীর, একই জাতীয় বা একই শ্রেণীর, একই শ্রেণীর, যেটাকে বলা হয় জেনারেল ক্লাস। কি বলা হয়? জেনারেল, ইংলিশে লিখে দিই, জেনারেল ক্লাস। কি বলা হয়? জেনারেল ক্লাস। তাহলে যেগুলোকে জেনারেল ক্লাসের মধ্যে ফেলা যায় সেটা হচ্ছে কমন নাউন। যেমন আমি এখানে বললাম ছেলেদের একটা লাইন হবে, ওই ক্লাস যে শ্রেণী, ওই যে লাইন, ওই লাইনে কিন্তু অন্য কেউ আসতে পারে না, তাহলে এটা সাধারণ শ্রেণী। আমি বললাম ছাগল বা গরুর একটা লাইন হবে, গরুর লাইনে কিন্তু ছাগল এসে দাঁড়াতে পারবে না, কারণ গরু একটা শ্রেণী বা এক জাতীয় শ্রেণী, আবার ছাগল অন্য জাতীয় একটা শ্রেণী। তো শ্রেণী ওয়াইজ যে ভাগ, এটাকে বলা হয় কমন নাউন। মনে রাখতে হবে, কমন নাউন সিঙ্গুলার প্লুরাল প্লুরাল উভয়ই হয়। কমন নাউন একমাত্র নাউন যা সিঙ্গুলারও আছে, আবার প্লুরাল ফর্মও আছে, সিঙ্গুলার ফর্মও আছে, প্লুরাল ফর্ম আছে। এরপর আমরা যেটা দেখবো সেটি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা মনে রাখা খুবই সহজ, সেটি হচ্ছে, এটি দিয়ে বোঝায় সমষ্টিগত বা দলগত নাম। সমষ্টিগত, সমষ্টিগত, যারা সমষ্টিগত বোঝেন না তাদেরকে বলছি সমষ্টিগত বা দলগত নাম। আমরা বলছি সমষ্টিগত বা দলগত নাম। দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে, এটা শুধুমাত্র সিঙ্গুলার, এটা শুধুমাত্র কি সিঙ্গুলার। খেয়াল করলে দেখতে পাবেন, এখানে আমাদের প্রপার নাউনও কিন্তু সিঙ্গুলার ছিল, আমাদের কি বলে কালেকটিভ নাউনও সিঙ্গুলার। এর আগে কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন, সেও কিন্তু সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন সেও কি ছিল? সিঙ্গুলার ছিল। তার মানে একমাত্র বিবাহিত আপনি যাকে বলতে পারেন সে হচ্ছে কমন নাউন। সে একই সাথে বিয়ে শাদী করছে, দ্যাট মিনস প্লুরাল হয়েছে, আবার একই সাথে সে সিঙ্গেলও দাবি করতেছে। আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে যাব প্রিয় শিক্ষার্থী। আরেকটা জিনিস আমরা শিখবো, সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। অনেকে আমরা ম্যাটেরিয়াল নাউনকে ভুল নামে ডাকি, আমরা বলে থাকি বস্তুবাচক নাম। নো, এটাকে বলতে হবে উপাদান বাচক নাম। কি বলতে হবে? উপাদান বাচক নাম বলতে হবে, উপাদান বাচক নাম। আবারও বলছি, বলতে হবে উপাদান বাচক নাম।
যেমন আপনি যদি এই পেনটাকে বলেন কোন নাউন, তাহলে এটা হবে কমন নাউন। কিন্তু যদি বলেন পেনটা কি দিয়ে বানাইছে, প্লাস্টিক দিয়ে, তাহলে প্লাস্টিকটা হবে ম্যাটেরিয়াল নাউন। আপনি যদি বলেন এই যে পাঞ্জাবিটা পরে আছি, ক্যারিয়ারে ঈদের দেওয়া, ঈদ গিফটের একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন আপনারা, এই পাঞ্জাবিটা আসলে আহ কোন নাউন, এটা হবে কিন্তু কমন নাউন। কিন্তু আপনি যদি বলেন যে পাঞ্জাবি যে সুতা, বাটন, বা হচ্ছে বকলেস, বা আরো যা যা ব্যবহার করা হয়েছে, এগুলো কোন নাউন হবে, এগুলো কিন্তু আবার ম্যাটেরিয়াল নাউন হবে। যেমন আমরা বলতে পারি ওয়াইল, ওয়াইল, যেমন আমরা বলতে পারি ওয়াটার, যেমন আমরা বলতে পারি মিল্ক, আমরা বলতে পারি মিল্ক, আমরা বলতে পারি পেপার, আমরা বলতে পারি হচ্ছে এরকম অনেক কিছু। আবার এখানে একটা জিনিস শেখা যেতে পারে, সেটি হচ্ছে যেটা মূল উপাদান সেটা হবে ম্যাটেরিয়াল, আর যেটা ফাইনাল উপাদান সেটা হবে হচ্ছে কমন। তার মানে যেটা মূল উপাদান সেটা ম্যাটেরিয়াল, আর যেটা ফাইনাল প্রোডাক্ট যেটা আমরা ইউজ করছি সেটা কমন। অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটা বইয়ের কথা বলতে পারি। মনে করেন এখানে একটা সাধারণ একটা বই আছে কম্পিউটারে। সো এই যে বইটা, যদি বলি যে এই বইটা কোন নাউন হবে, এটা কমন নাউন। কিন্তু যদি বলা হয় বইয়ের যে পেজ কাগজ দিয়ে বানানো হয়েছে, এই কাগজটা কোন নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন। অ্যাজ ফর এক্সাম্পল আপনার হাতে একটা রিং আছে গোল্ডের, এখন যদি জিজ্ঞাসা করি এই রিংটা কোন নাউন হবে, এটা কমন নাউন হবে। কিন্তু গোল্ডটা কোন নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন হবে। আমি যদি বলি আপনার হাতে একটা কি আছে, কলম আছে, কলমটা কোন নাউন হবে, কলমটা হবে কমন নাউন। কিন্তু কলমের যে প্লাস্টিকটা আছে সেটা কিন্তু হবে ম্যাটেরিয়াল। দ্যাট মিনস যেটা দিয়ে তৈরি করা হয়েছে, মেইন এলিমেন্ট, মূল এলিমেন্ট বা প্রধান উপাদান, সেটি হবে ম্যাটেরিয়াল নাউন। আর যেটা আমরা ফাইনালি ইউজ করছি, বা ফাইনাল প্রোডাক্ট যেটাকে আমরা বলছি, সেটা হবে কিন্তু কমন নাউন। আমি এখানে কিছু উদাহরণ দেখাতে চাই। যদি এটা নিচের দিকে দেখাতে চেয়েছিলাম, তারপর এখানে দেখাই। প্রপার নাউনের মধ্যে আমরা বলতে পারি যেমন স্থানের নাম আমরা বলতে পারি ঢাকা। প্রপার নাউনের এখানে আমরা বলতে পারি মনে করেন যে ক্যারিয়ার এইড, একটা কোচিং এর নাম। এখানে আমরা বলতে পারি মনে করেন যে ব্যক্তির নাম, টিনা, একটা মেয়ের নাম। আমরা বলতে পারি হচ্ছে মুশফিক, একটা ছেলের নাম। ঠিক আছে, এরকম বলতে পারি। তো এগুলো সব হচ্ছে প্রপার নাউন। দ্য ডেইলি সান, এটা বলতে পারি দ্য ডেইলি সান, একটা পত্রিকার নাম দ্য ডেইলি সান। হ্যাঁ, তো একক বা একটা নির্দিষ্ট নাম, সেটা হচ্ছে প্রপার নাউন, যেগুলো সব ক্যাপিটাল লেটারে লিখতে হয়। এরপরে কমন নাউন কি, যার সিঙ্গুলার প্লুরাল ফর্ম উভয়ই থাকে, রাইট? সো আমি যদি লিখি বয়, তাহলে বয়ের প্লুরাল ফর্ম থাকতে হবে, সেটা কি, বয়েজ। গার্ল, গার্লের প্লুরাল ফর্ম থাকতে হবে, প্লুরাল ফর্মটা কি, গার্লস। আমি যদি বলি ম্যান, প্লুরাল ফর্ম থাকতে হবে, প্লুরাল ফর্মটা কি, মেন। আমি যদি বলি ও ম্যান, তাহলে কি হবে, ওমিন। ঠিক আছে, তো এই যে যার সিঙ্গুলার প্লুরাল উভয়ই আছে, সেটাকে আমরা শুধুমাত্র কমন নাউনের মধ্যে ফেলতে পারবো। কালেকটিভ নাউনের মধ্যে তাহলে কাদেরকে ফেলবো, যেমন আমরা বলতে পারি ক্রাউড, যেমন আমরা বলতে পারি আর্মি, আর্মি একটা বাহিনী বা দল। আমরা বলতে পারি পুলিশ, বাহিনী বা দল। আমরা বলতে পারি গ্যাং, এই যে একটা বাহিনী বা দল। আমরা বলতে পারি টিম, আমরা বলতে পারি ক্লাস, ক্লাস একটা দল বা বাহিনী। এবার আমরা বলতে পারি হচ্ছে গ্রুপ, গ্রুপও কিন্তু একটা দল বা বাহিনী। আমরা বলতে পারি অডিয়েন্স, অডিয়েন্স কিন্তু একটা দল বা বাহিনী। আমরা বলতে পারি হচ্ছে পাবলিক, আমরা বলতে পারি জুরি, আমরা বলতে পারি মেজরিটি। এই সবগুলোই হচ্ছে কালেকটিভ নাউন, প্রিয় শিক্ষার্থী। আমরা বলতে পারি হিয়ার্ড, আমরা বলতে পারি ক্যাটেল, আমরা বলতে পারি ক্যাটেল। এগুলো সব কিন্তু কালেকটিভ নাউন। বিগত বছরে এগুলো প্রশ্ন এসেছে। এখানে তো উদাহরণ আমরা দিয়েছি, সো আর উদাহরণ দেওয়ার প্রয়োজন হচ্ছে না। প্রিয় শিক্ষার্থী, আমরা কনক্রিট নাউন শিখলাম, কনক্রিট নাউনের বিষয়গুলো জানলাম। আমরা আরো চাইলে জানতে পারতাম, কিন্তু আমরা চেঞ্জিং নাউনে যে আরেকটু আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাই। খেয়াল করবেন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো ধরা ছোঁয়া যাবে না, এবং বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু কি, সিঙ্গুলার নাউন। কি নাউন, সিঙ্গুলার নাউন। ওকে, যেমন আমরা কি ধরনের নাউন বলতে পারি, যেমন আমরা বলতে পারি হ্যাপিনেস, হ্যাপিনেস। দেখেন তো আপনি হ্যাপিনেস ধরে ছুঁয়ে দেখতে পারেন কিনা, পান না। আপনি যদি বলেন অনেস্টি, আপনি অনেস্টিকে ধরে ছুঁয়ে দেখতে পারেন না। আপনি যদি বলেন ফ্রিডম, আপনি ফ্রিডমকে ধরে ছুঁয়ে দেখতে পারেন না। আপনি যদি বলেন যে কি বলবো, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সকে কিন্তু ধরে ছুঁয়ে দেখা যায় না। আপনি যদি বলেন অ্যাকসেপ্টেন্স, 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 এটাকেও ধরে ছুঁয়ে দেখতে পারবেন না। তো যেগুলো ধরে ছুঁয়ে দেখা যায় না, তা অবশ্যই অবশ্যই কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আপনি যদি বলেন শর্টেজ, শর্টেজ কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং দেখেন এই সাফিক্স গুলো দেখেও কিন্তু চেনা যায় যে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, সাফিক্স গুলো দেখেও চেনা যায় এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো মনে রাখবো যে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আছে তা কিন্তু অলওয়েজ
সিঙ্গুলার। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই, আমরা কয়েকটা প্রশ্ন সলভ করতে চাই। আমরা 15 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, লেখা রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হিয়ার দ্য ওয়ার্ড অনেস্টি ইজ। এইখানে যে শব্দটি অনেস্টি আছে সেটি কি? এইখানে যে শব্দটি অনেস্টি আছে সে কি? প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দুই ভাবে তাকাই, আমরা যদি এইখান থেকে দেখি এটি একটি ভার, ভার্বের ঠিক আগে সাবজেক্টের পজিশন, আর সাবজেক্ট পজিশনে আমরা জানি যে কি বসে, নাউন বসে। সো আপনি যদি পজিশন অনুযায়ী চিন্তা করেন তাও সেটা নাউন। আপনি যদি এভাবে চিন্তা করেন যে স্যার এইটা তো একটা টি ওয়াই আছে, এই সাফিক্স যুক্ত থাকলে কিন্তু সেটা নাউন হয়, এই সাফিক্স যুক্ত থাকলে কিন্তু সেটা নাউন হয়, আপনি সেটাও চিন্তা করতে পারেন। কিন্তু আপনার কাছে এগুলো জানতে চাইনি, কারণ সবগুলো অপশনে নাউন আছে। আপনার কাছে তাহলে জানতে চাওয়া হয়েছে কি? আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে কি এটা কি প্রপার নাউন, এটা কি কমন নাউন, এটা কি কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? শিক্ষার্থী, যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, বা ওই যে টি ওয়াই, টিএইচ, এই সাফিক্স গুলো যে যুক্ত যে শব্দগুলো থাকে তা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সো ডেফিনেটলি এটি হবে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই আপনারা রেসপন্স করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এই যে 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটিরও যদি আপনি সঠিক উত্তর দিতে চান, লেখা রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি? দয়া। এই যে দয়া জিনিসটা, এটি কিন্তু ধরে ছুঁয়ে দেখা যাচ্ছে না, ডেফিনেটলি সেই নাউনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আবার আপনি যদি আমার শেখানো নিয়ম অ্যাপ্লাই করতেন, যে নেইস আছে, স্যার তো বলেছিল এই ধরনের সাফিক্স যুক্ত যে শব্দগুলো আছে তা অবভিয়াসলি কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। প্রত্যেকটা অপশনের সাথে কিন্তু নাউন আছে, এখানে নাউন না লিখলেও হয়, তারপর আমি একটু লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থী, ডেফিনেটলি দ্য রাইট আনসার উইল বি অপশন বি ফর বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, আসেন আমরা 19 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সলভ করার চেষ্টা করি। লেখা রয়েছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, জন কিটসের একটি লেখা, বিখ্যাত কথা, অসাধারণ একটি কথা। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, মানে সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন এখানে লেখা রয়েছে বিউটি, এখানে যদি আমরা খেয়াল করি ইজ, এটি একটি ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের পজিশন যদি দেখেন তার ঠিক আগে যে অবস্থা হচ্ছে বিউটি, সে কিন্তু একটি সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট হিসেবে সবসময় নাউনের অবস্থান অথবা প্রোনাউনের অবস্থান, সেই দিক দিয়ে সে কিন্তু একটি নাউন। আবার বিউটির সাথে যে টিওয়াইটি রয়েছে, এই সাফিক্স যুক্ত যে শব্দটি, সেও কিন্তু অবভিয়াসলি কি হবে, নাউন হবে। কিন্তু আমাদের কাছে এখানে প্রশ্ন সেটি নয়, কারণ প্রত্যেকটা অপশনে আমরা দেখতে পাচ্ছি নাউন আছে। দ্যাট মিনস আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কোন পার্টস অফ স্পিচ, এটা কোনোভাবে প্রোনাউন হওয়া সম্ভব না। সো উই ক্যান স্কিপ দ্য অপশন এই। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন এখানে যদি বাকি তিনটা অপশনের দিকে তাকাই, এটা কোনোভাবে কমন নাউন, কালেকটিভ নাউন হওয়া সম্ভব না, কারণ এক শ্রেণী বা একটা দল এটা বোঝাচ্ছে না। এই সৌন্দর্য যে জিনিসটা, সেটা কখনো আমরা ধরে ছুঁয়ে দেখতে পাই না। আপনারা ইন্টারমিডিয়েট একটি প্যাসেজ পড়ে থাকবেন হয়তো, বিউটির একটি প্যাসেজ, ওখানে লেখা ছিল বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। কথাটি পড়েছিলেন কিনা জানাতে পারেন। সো বিউটির সৌন্দর্যের প্রশংসা করা সহজ, কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন। যাই হোক, সো সৌন্দর্য ধরে ছুঁয়ে দেখা যায় না। কারোর কাছে ঐশ্বরীকে ভালো লাগবে, কারোর কাছে দীপিকা পাড়ুকোনকে ভালো লাগবে, আবার কারোর কাছে বাংলাদেশি নায়িকা শাবনূর শাবানাকেও ভালো লাগতে পারে। তো শিক্ষার্থী, এই জন্যই বলা হয়েছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। সৌন্দর্যের প্রশংসা করা সহজ, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা দেওয়া কঠিন। তো শিক্ষার্থী, বিউটি সৌন্দর্য, আর এই সৌন্দর্য ধরে ছুঁয়ে দেখা যায় না। দ্যাট মিনস এই বিউটি শব্দটি হবে abstract noun. So the right answer will be option B for Bangladesh. That is an abstract noun. প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার আমরা চলে এসেছি কনক্রিট নাউনে। সো কনক্রিট নাউনে যে বিস্তারিত বিষয় সেটি আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তারপর আমি একটু বলে দিতে চাই, এই নাউনগুলোর মধ্যে একজনই মাত্র সিঙ্গুলার প্লুরাল হতে পারে, আর বাকি সবাই দেখেন সিঙ্গুলার। এই প্রপার নাউনটা সিঙ্গুলার, কিন্তু কমন নাউনটা কিন্তু সিঙ্গুলারও হইতে পারে, আবার প্লুরালও হবে। দুইটা ফর্ম তার থাকবে, সিঙ্গুলার এবং প্লুরাল। কালেকটিভ নাউনটা শুধুমাত্র সিঙ্গুলার, কালেকটিভ নাউনটা শুধুমাত্র সিঙ্গুলার। ম্যাটেরিয়াল নাউনটা শুধুমাত্র সিঙ্গুলার। তো শিক্ষার্থী, খেয়াল করবেন একটু, যদি আমরা সামনের দিকে যেতে চাই, এই যে প্রপার নাউন যেটা, সেটা কিন্তু একক বা একটি নাম, আমি বলেছি একক, একক বা একটি ব্যক্তি, বস্তু, স্থানের নাম, বিশেষ করে ব্যক্তির নাম অবশ্যই প্রপার নাউন। আচ্ছা, সো এখানে আমরা উদাহরণও দেখেছি। এইটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এটা একই শ্রেণীর বা একই জাতীয়, একই শ্রেণী, একই কি
শ্রেণী বা একই জাতীয় বলেছি, একই শ্রেণী বা একই জাতীয় এটা বলেছি, একই শ্রেণী বা এক জাত যেটাকে বলে, হ্যাঁ, ওরকম আর কি, যেটাকে আমরা বলছি জেনারেল ক্লাস, জেনারেল ক্লাস। অন সর্ট অফ আপনি এটা বলতে পারেন যে কমন নেওয়ার যে ব্যাপারটা, আমরা যখন ম্যাথ করি তখন আমরা কমন নেই না, ফর এক্সাম্পল এরকম করি না যে 2A, 2B, 2C, 2D, এখানে কমন কাকে নেওয়া যায়, টু কে কমন নেওয়া যায়, লিখে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, রাইট? সো কমন টু কে কেন নিয়েছি, কারণ টুটা এক শ্রেণী, এক জাত, এক শ্রেণী, এক জাত, এক ক্লাস, রাইট? এই জন্য এটাকে আমরা বলছি যে কমন নাউন, প্রিয় শিক্ষার্থী, জেনারেল ক্লাস বা একই শ্রেণী। সো প্রিয় শিক্ষার্থী, যেমন আমি ওই যে বললাম যে গরুর একটা লাইন হবে বললে কিন্তু গরুরাই লাইনে দাঁড়াবে, ছাগল যে লাইনে দাঁড়াতে পারবে না। পুরুষের একটা লাইন বললে কিন্তু পুরুষই লাইনে যে দাঁড়াবে, মহিলারা এসে ওই লাইনে দাঁড়াতে পারবে না। তার মানে মহিলা একটা আলাদা শ্রেণী, পুরুষ একটা আলাদা শ্রেণী, টিচারের একটা আলাদা শ্রেণী, স্টুডেন্টের একটা আলাদা শ্রেণী। সো এটা মাথায় রাখতে হবে। যেমন এখানে আমরা লিখতে পারতাম কয়েকটা উদাহরণ, বুক, আমরা লিখতে পারতাম টিচার, হ্যাঁ, আমরা লিখতে পারতাম রিভার, আমরা লিখতে পারতাম পেন, আমরা লিখতে পারতাম টেবিল, আমরা লিখতে পারতাম শার্ট। অনেকের কাছে টেবিল, শার্ট এগুলোকে কিন্তু খুব ম্যাটেরিয়াল নাউন মনে হয়। আচ্ছা, একই শ্রেণী, কালেকটিভ নাউনটা হচ্ছে এক দল বা সমষ্টি, মানে সমষ্টিগত বা দলগত নাম। সমষ্টিগত বলতে পারেন অথবা বলতে পারেন দলগত, বাহিনীগত নাম, হ্যাঁ, দলগত নাম। যেমন আপনি যখন বলছেন যে গ্যাং, এই গ্যাং, গ্যাং কি কখনো একজন মিলে হয়? গ্যাং কি একজনে হয়? হয় না। যেমন আপনি বলছেন গ্রুপ, গ্রুপ কি একজন মিলে করা যায়? যায় না। আপনি বলছেন টিম, টিম কি একজনে হয়? হয় না। আপনি বলছেন ক্লাস, ক্লাস কি একজনে হয়? হয় না, অনেকে মিলে ক্লাস করতে হয়। আচ্ছা, তো এরপরে যদি খেয়াল করি ম্যাটেরিয়াল নাউন তো বললাম, এটা হবে উপাদানবাচক নাম, উপাদানবাচক নাম। কি বললাম? উপাদানবাচক নাম। যেমন আমি বললাম এই কলমটি তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে, প্লাস্টিকটা উপাদান, এটি ম্যাটেরিয়াল, কলমটি কিন্তু হবে কমন নাউন। বইটি তৈরি হয়েছে পেপার দিয়ে, পেপারটা হবে ম্যাটেরিয়াল, বইটি হবে কিন্তু কমন নাউন। রিং তৈরি হয়েছে গোল্ড দিয়ে বা মেটাল দিয়ে, মেটাল বা গোল্ডটা কিন্তু হবে আমার ম্যাটেরিয়াল নাউন। আর গোল্ড, সরি, কি বলে, গোল্ড আর মেটালটা হবে, হ্যাঁ, ম্যাটেরিয়াল। আর আমার রিংটা হবে কিন্তু কমন নাউন, প্রিয় শিক্ষার্থী। সো আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই, আমরা এই বিষয়ে আরো কথাবার্তা বলবো, আমরা একটু প্রশ্ন সলভে চলে যেতে চাই, প্রিয় শিক্ষার্থী। 18 নম্বর যে প্রশ্নটি সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। 18 নম্বর প্রশ্নটিতে লেখা রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা কোন নাউন? বিসিএস এর প্রশ্ন, বিষয়টাকে সিলি হিসেবে দেখবেন না। বিসিএস এমন প্রশ্ন আসে, বাংলাদেশের জাতীয় ফল কি, বাংলাদেশের জাতীয় পাখিও কি, এমন প্রশ্নও আসতে দেখা যায়, আবার তীব্র কঠিন প্রশ্ন আসতে দেখা যায়। আচ্ছা, লেখা রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? তো ঢাকা কোন নাউন? এটি একটি একক সিটির নাম বোঝাচ্ছে, একটা সিটি, একটা শহরের নাম বোঝাচ্ছে। তাহলে ডেফিনেটলি এটি একটি কম প্রপার নাউন হবে। কালেকটিভ দল বোঝাচ্ছে না, একটা শ্রেণী বোঝাচ্ছে না, উপাদান বোঝাচ্ছে না। সো ডেফিনেটলি দ্য রাইট আনসার উইল বি অপশন এ। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই আপনি 19 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 19 নম্বর প্রশ্নটিতে রয়েছে হুইচ গ্রুপস অর হুইচ গ্রুপস অর ওয়ার্ডস আর প্রপার? কোন গ্রুপের শব্দগুলো প্রপার নাউনের মধ্যে পড়বে, প্রিয় শিক্ষার্থী? যদি খেয়াল করেন আপনি দেখতে পাবেন ম্যান, বয়, বুকস, এই শব্দগুলোর কিন্তু প্লুরাল ফর্ম আছে। ম্যানের প্লুরাল ফর্ম মেন, বয়ের প্লুরাল ফর্ম হচ্ছে বয়েজ, বুকের প্লুরাল ফর্ম হচ্ছে বুকস, রাইট? তো এইগুলো যেহেতু প্লুরাল ফর্ম আছে, যার সিঙ্গুলার প্লাস প্লুরাল ফর্ম পাবেন, যার সিঙ্গুলার প্লাস প্লুরাল ফর্ম উভয়ই আছে, সেটা কিন্তু অবভিয়াসলি অবভিয়াসলি কোন নাউন হবে? কমন নাউন হবে। আপনার কাছে কমন নাউন জানতে চাইনি। এরপর খেয়াল করেন রহিম একজন ব্যক্তির নাম, বাংলাদেশ একটা দেশের নাম, আবার দায়িত্তেফাক একটা পত্রিকার নাম। একটা বোঝাচ্ছে, দ্যাট মিনস সেটা হবে প্রপার নাউন, এবং সেগুলোকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন সবই ক্যাপিটাল লেটারেই লেখা আছে, প্রিয় শিক্ষার্থী। আমরা পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করি, মিল্ক একটি উপাদান, ওয়াটার একটি উপাদান, আয়রন লোহা একটি উপাদান। যেহেতু এগুলো একটি উপাদান বোঝাচ্ছে, একটা উপাদান বোঝালে সেটি কিন্তু হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। কি হবে? ম্যাটেরিয়াল নাউন, প্রিয় শিক্ষার্থী। আমরা পরবর্তী যে প্রশ্নটি দেখতে পাচ্ছি ডি নাম্বার, সেটির দিকে যদি একটু খেয়াল করেন, লেখা রয়েছে ক্যাটেল, এক গবাদি পশুর পাল বা ঝাঁক। ক্লাস, শিক্ষার্থীর সমষ্টি। আবার বলছে আর্মি, মানে সৈন্য দল, সৈন্য বাহিনী। যেহেতু এগুলো দল বা বাহিনী বোঝাচ্ছে প্রত্যেকটাই, তাহলে সেগুলো কিন্তু কালেকটিভ নাউন হবে। কি নাউন হবে? কালেকটিভ নাউন হবে, প্রিয় শিক্ষার্থী। আমরা চলে যেতে চাই পরবর্তী স্লাইডে,
খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আপনি সচেষ্ট হবেন। লেখা রয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্লটা কোন নাউন হবে? প্রিয় শিক্ষার্থী, আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন গার্ল শব্দের প্লুরাল ফর্ম হচ্ছে গার্লস। যে শব্দের সিঙ্গুলার ফর্ম রয়েছে এবং যে শব্দের প্লুরাল ফর্ম রয়েছে, সিঙ্গুলার প্লুরাল উভয় ফর্ম যার রয়েছে, তাকে আমরা অবশ্যই এক শ্রেণী, দ্যাট মিনস কমন নাউনের মধ্যে ফেলি। এটি কোনো সমষ্টি, এটি কোনো উপাদান, বা এটি একটি মাত্র নাম নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে, লেখা রয়েছে দ্য এলিফ্যান্ট ই হ্যাজ গ্রেট স্ট্রেংথ। কি বলে, হাতির অনেক শক্তি আছে। প্রিয় শিক্ষার্থী, এলিফ্যান্টটি কোন নাউন হতে পারে? প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই লিখে জানাবেন, আপনাদের কাছ থেকে জানতে চাই এলিফ্যান্টটি কোন নাউন হবে। সেটি কি প্রপার নাউন হবে, কালেকটিভ নাউন হবে, কমন নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন হবে? প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আমাকে জানাবেন এটি কোন নাউন হবে। তো শিক্ষার্থী, নিশ্চয়ই আমাকে জানাবেন এটি কোন নাউন হবে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তো শিক্ষার্থী, হাতি একটা শ্রেণী, কুকুর একটা শ্রেণী, গরু একটা শ্রেণী, ছাগল একটা শ্রেণী, ভেড়া একটা শ্রেণী, এলিফ্যান্টের আবার প্লুরাল ফর্ম আছে এলিফ্যান্টস। এলিফ্যান্টস, তাহলে যার প্লুরাল ফর্ম আছে, সিঙ্গুলার ফর্ম আছে, সে অবশ্যই অবশ্যই কমন নাউনের মধ্যে পড়বে। সে অবশ্যই অবশ্যই কমন নাউনের মধ্যে পড়বে, কালেকটিভ বা প্রপার হবে না, ম্যাটেরিয়ালও হবে না। প্রিয় শিক্ষার্থী, 22 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটিতে আন্ডারলাইন হবে টিমের নিচে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, জানতে চাওয়া হচ্ছে আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর টিম, দ্যাট মিনস ইয়োর্স। সো এই যে আমাদের টিমটা তোমাদের টিমের থেকে ভালো, এইখানে টিমটা কোন নাউন হবে? একজনে মিলে কখনো টিম হয় না। টিম মানেই দল বা সমষ্টি, দল বা সমষ্টি মানেই সেটি হবে কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, কমন হওয়ার কোনো সুযোগ এখানে থাকছে না। প্রিয় শিক্ষার্থী, আমরা 23 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি চলে যেতে চাই। আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে হুইচ ইজ নট দ্য কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ নাউন নয়? কোনটি কালেকটিভ নাউন নয়? আমরা যদি খেয়াল করি, ক্যাটেল এটি হচ্ছে একটি গবাদি পশুর দল বা পাল বোঝায়। গবাদি পশু, গবাদি পশুর পাল। এরপর আমরা দেখতে পাচ্ছি পুলিশ, এটা হচ্ছে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা খোলা বাহিনী। সো এখানে লেখাই যাচ্ছে বাহিনী। এরপর আমরা যদি খেয়াল করি অডিয়েন্স, জনাকীর্ণ, জনাকীর্ণ। একজনে মিলে তো আর জনাকীর্ণ হয় না, ভিড় হয় না। আচ্ছা, সিটি শব্দটার কিন্তু প্লুরাল ফর্ম আছে, সিটিজ। আমি বলেছিলাম যার সিঙ্গুলার প্লুরাল উভয় ফর্ম আছে, সে কিন্তু কখনোই কালেকটিভ নাউন হতে পারবে না। সে অলওয়েজ কি হবে? অলওয়েজ কমন নাউন হবে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি। বলেছে কোনটি কালেকটিভ নাউন নয়। আমরা 24 নম্বর প্রশ্নে চলে এসেছি। 24 নম্বর প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী। লেখা রয়েছে হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? কোনটি ম্যাটেরিয়াল নাউন? খেয়াল করে দেখতে পাবো রিং, রিং তো কিছু দিয়ে বানানো হয়, তাহলে রিংটা কিন্তু হবে কমন নাউন, রিংটা হবে কমন নাউন। রিভার, রিভারের প্লুরাল ফর্ম আছে রিভার্স, তাহলে সেটাও কিন্তু হবে কমন নাউন। বুক, বুকের প্লুরাল ফর্ম আছে বুকস, তাহলে সেটাও কিন্তু হবে কমন নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনটি হবে? ম্যাটেরিয়াল নাউন হবে অবশ্যই অবশ্যই পেপার। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যেতে চাই 25 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নে চলে যেতে চাই। নিশ্চয়ই 25 নম্বর প্রশ্নের উত্তরটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। 25 নম্বরে লেখা রয়েছে পেপার, আয়রন, ওয়াটার, গোল্ড, মিল্ক, এগুলো কোন নাউনের মধ্যে পড়বে? যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী, পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড, মিল্ক, এগুলো কোন নাউন হবে সেটির উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর ডেফিনেটলি উত্তর হবে ম্যাটেরিয়াল নাউন, কারণ এটা দিয়ে কোনো শ্রেণী বোঝাচ্ছে না, কোনো সমষ্টি বোঝাচ্ছে না, কোনো ধরা ছোঁয়া যায় না এমন কোনো নাউনের মধ্যে নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা নাউনকে আরো দুই ভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে গণনার ভিত্তিতে। গণনার ভিত্তিতে নাউনকে আরো দুই ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটি হচ্ছে নন কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে সেগুলো যেগুলো গণনা করা হয়, আমরা যেগুলো গণনা করি। আর নন কাউন্টেবল নাউন হচ্ছে সেগুলো যেগুলো গণনা করা হয় না, দ্যাট মিনস আমরা যেগুলোকে গণনা করি না। ঠিক আছে? তো আমরা অনেকে ভুলে ভুলে বলি গণনা করা যায় না, এটা একটা মিথ্যা কথা। বলতে হবে গণনা করা হয় না বা গণনা করি না। দেখেন, রাইস কিন্তু একটি নন কাউন্টেবল নাউন, কিন্তু এটাকে আমরা গণনা করি না।
প্রিয় শিক্ষার্থী, গণনা করা যায়, এই জন্য এটা রাইস কিন্তু গণনা করা যায়, কিন্তু আমরা গণনা করি না। একটু উদাহরণের মাধ্যমে আসি। কাউন্টেবল নাউনেরও দুটি ফর্ম থাকে। কাউন্টেবল নাউন একই সাথে সিঙ্গুলার হয় এবং একই সাথে কিন্তু প্লুরালও হয়। একই সাথে কি হয়? প্লুরাল হয়। এই কথাটি মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, যেমন আমরা যদি বলি বয়, বয়ের প্লুরাল ফর্ম কিন্তু আছে বয়েস, তার মানে বুঝতে হবে বয়টা একটি কাউন্টেবল নাউন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের অবগতির জন্য জানাতে চাই, কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হবে। কাউন্টেবল নাউন কখনো একা বসে না, কথাটি মাথায় রাখবেন। কাউন্টেবল নাউন কখনো একা বসে না। কাউন্টেবল নাউন কখনো কি বসে না? কখনো একা বসে না। একা বসে না। কিভাবে বসে স্যার তাহলে? হয় সে ডিটারমিনার প্লাস নাউন বসে, ডিটারমিনার, ওই যে আমরা ডিটারমিনার শিখলাম, ওই ডিটারমিনার প্লাস নাউন বসে, অথবা সে প্লুরাল নাউন হয়। কি হয়? প্লুরাল নাউন হয়। তার একটু উদাহরণের মাধ্যমে বোঝাবেন, ডেফিনেটলি একটু উদাহরণের মাধ্যমেই আমরা বোঝার চেষ্টা করব। খেয়াল করবেন, আমরা যদি লিখি আই রিড, আই রিড দা বুক, আমি বইটি পড়ি। খেয়াল করবেন বইটি, এখানে বই একা বসেনি, ডিটারমিনার সহ বসেছে। আবার আমি লিখতে পারি আই রিড বুকস, আমি বই পড়ি। খেয়াল করবেন বই এখানে একা বসেনি, এখানে নাউনটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। সো নাউন কখনো একা বসবে না। কোন নাউন? কাউন্টেবল নাউন। কিছু কাউন্টেবল নাউনের উদাহরণ আমরা দেখব। সেটার মধ্যে রয়েছে যেমন আইডিয়া, যেমন আছে প্ল্যান, যেমন ইনভেনশন, ইনভেনশন, যেমন আছে হচ্ছে থট, আইডিয়া, প্ল্যান, ইনভেনশন, থট। এরপরে হচ্ছে ড্রিম। অনেকে এগুলোকে নন কাউন্টেবল নাউন মনে করে থাকেন, এই জন্য এগুলোকে লিখে দিচ্ছি। এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, 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 এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। এছাড়াও আপনি লিখতে পারেন পেন, আপনি বুক লিখতে পারেন, আপনি হচ্ছে বয় লিখতে পারেন, আপনি গার্ল লিখতে পারেন, এগুলো লিখতে পারেন, কিন্তু যেগুলো কনফিউজিং সেগুলো আমি লিখে দিয়েছি। কিছু নন কাউন্টেবল নাউন আমাদেরকে জানতে হবে। নন কাউন্টেবল নাউনের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। নন কাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার। নন কাউন্টেবল নাউন শুধুমাত্র সবসময় কি? সিঙ্গুলার। এই জন্য কিন্তু আমরা লিখি রাইস ইজ, রাইসের পরে কিন্তু আমরা আর দেই না। কেন? কারণ নন কাউন্টেবল যে নাউনটা, এই নন কাউন্টেবল নাউনটা হচ্ছে কি? সিঙ্গুলার। নন কাউন্টেবল নাউনটা কি বলেন? সিঙ্গুলার। আর আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। রাইস ইজ ইটেন বাই মি, ছোটবেলায় পড়েছেন। সো এই ইজ কেন দেই? কারণ এটা সিঙ্গুলার। কিছু নন কাউন্টেবল নাউনের উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই, যেগুলো পরীক্ষায় বারবার আসে। যেমন টাইম আসে, মানি, ফুড, টাইম, মানি, ফুড, এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আমরা দেখতে পারি। ফার্নিচার, ফার্নিচার আসে হচ্ছে লাগেজ, লাগেজ, এর সাথে আসে হোমওয়ার্ক, হোমওয়ার্ক, আসে ইনফরমেশন, হোমওয়ার্ক, আসে ইনফরমেশন, ইনফরমেশন, আসে শুধু ওয়ার্ক, আসে হচ্ছে কি বলে এটাকে, ইনফরমেশন ওয়ার্ক। এরপরে হচ্ছে যেমন অ্যাডভাইস, আসে অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, এই যে শব্দগুলো প্রায় আমরা বিভিন্ন পরীক্ষায় দেখি, সো এগুলো মোটামুটি একটু মনে রাখলেই হয় আর কি। আমরা একটু সামনের দিকে যাব। আমরা প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছি, এই শব্দটি একটু দেখবো। আমাদের এখানে লেখা রয়েছে 26 নম্বর প্রশ্নে বলা হচ্ছে চুজ দ্য কাউন্টেবল নাউন। কোনটি কাউন্টেবল নাউন? খেয়াল করেন, লাভ, ভালোবাসা গোনা যায় না, এটি একটি নন কাউন্টেবল নাউন। ঠিক আছে। মিউজিক, সুর, সুর, লাভ, ভালোবাসা, লাভ, ভালোবাসা, যেটা গোনা যায় না। সুর, সুর গোনা যায় না। ঠিক আছে, সঙ্গীত গোনা যায়, তো এটা কি হবে? নন কাউন্টেবল নাউন। কিন্তু স্যান্ড, বালি, স্যান্ড কি? বালি, এটাও কিন্তু নন কাউন্টেবল নাউন। মেসেজ, মেসেজের কিন্তু প্লুরাল ফর্ম আছে মেসেজেস। আপনার ফোনে দেখবেন মেসেজেস আসে, অনেকগুলো মেসেজ। তো যার সিঙ্গুলার প্লুরাল উভয় ফর্ম আছে, সে কিন্তু অবশ্যই অবশ্যই কাউন্টেবল নাউন, সে অবশ্যই অবশ্যই কমন নাউন। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু সামনের দিকে যাব। আমরা যদি 27 নম্বর যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটির দিকে তাকাই, দেখা রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। কোনটি আনকাউন্টেবল নাউন? পেন প্লুরাল ফর্ম আছে পেন্স, শার্ট প্লুরাল ফর্ম আছে শার্টস, বুকের প্লুরাল ফর্ম আছে বুকস। যার সিঙ্গুলার প্লুরাল উভয় ফর্ম আছে সেটাকে আমরা কাউন্টেবল নাউন বলি। যার কি আছে? সিঙ্গুলার ফর্মও রয়েছে, আবার
প্লুরাল ফর্মও রয়েছে, সেটিকে আমরা কি বলি, কাউন্টেবল নাউন বলি। কিন্তু ফুড এটি কিন্তু নন কাউন্টেবল নাউন, আমি উপরে উদাহরণের মধ্যে লিখেছিলাম প্রিয় শিক্ষার্থী। এবং হাজার হাজার নন কাউন্টেবল আপনাকে পড়তে হবে না, অল্প কিছু পড়লেই হবে ইনশাল্লাহ। এই ছিল কথা, কাউন্টেবল নন কাউন্টেবল। আমরা একটু কম্পাউন্ড নাউন নিয়ে পড়বো। দুটি শব্দের সংমিশ্রণে, দুটি শব্দের বা শব্দাংশের মিলনে মিলনে একটি শব্দ গঠিত হলে, একটি শব্দ গঠিত হলে গঠিত হলে তা কম্পাউন্ড নাউন হয়। তা কি হয়? কম্পাউন্ড নাউন হয়। আমরা বিসিএস এর মাঝে মাঝে এই প্রশ্নটি দেখতে পাই। যেমন আমি বলতে পারি টুথব্রাশ, টুথব্রাশ, ঠিক আছে? টুথ একটি শব্দ, ব্রাশ একটি শব্দ, দুটি শব্দ মিলে শুধু ব্রাশকেই বোঝাচ্ছে, টুথব্রাশ। আমরা বলতে পারি হেডফোন, কি বলতে পারি, হেডফোন। হেড একটি শব্দ, ফোন একটি শব্দ, দুটি শব্দ মিলে একটি মাত্র শব্দ হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি কম্পাউন্ড নাউন, জটিল নাউন। আচ্ছা, সো এইগুলো আইডেন্টিফাই করা খুবই সহজ। আমরা বিসিএস এ আসা প্রশ্নগুলো একটু দেখি। 28 নাম্বার প্রশ্নটিতে লেখা আছে হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন, কোনটি কম্পাউন্ড নাউন? ডেফিনেটলি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন হেড, মাস্টার, দুটি শব্দ মিলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যিনি স্কুলের প্রধান, হেডমাস্টার। সো ডেফিনেটলি উত্তর হবে এ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 29 নাম্বার প্রশ্ন যেটি রয়েছে সেই প্রশ্নটিও খেয়াল করি, দেখা রয়েছে হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন, কোনটি কম্পাউন্ড নাউন হবে? এন্টারটেইনমেন্ট একটাই শব্দ, হলিডে একটা শব্দ, আবার কম্প্রিহেনশন একটা শব্দ, তাহলে কোনটি উত্তর হবে? উত্তরটি হবে হেয়ার ব্রাশ, দুটি শব্দ মিলে একটি ব্রাশকেই বোঝাচ্ছে, অন্য কিছুকে বোঝাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা অনেকক্ষণ ধরে মেসেজ দিচ্ছেন, আমি মেসেজগুলো চেক করিনি, একটু চেক করে দেখি কে কোনো প্রশ্ন করেছেন কিনা। প্রশ্ন করেননি, সবাই শুধু উত্তর দিচ্ছেন। দ্যাটস ভেরি গুড, আপনাদের পার্টিসিপেশন বলে দেয় যে আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন। অনলাইন ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মনোযোগ দিয়ে ধরে রাখা। এখন যেটা শেখাবো, পরীক্ষায় সব থেকে বেশিবার প্রশ্ন এসেছে এখান থেকে। প্রশিক্ষার্থী, শুরুতে একটা গল্প দিয়ে বোঝাতে চাই। গল্পটি হচ্ছে, এখানে আমাদের সাথে মনে করেন শাহেদ আছে। এখন শাহেদ একজন অবিবাহিত ছেলে, তাদের এলাকায় একটি ফুটবলের খেলা আয়োজন করা হয়েছে। এখন শাহেদ শাহেদ যেহেতু একজন অবিবাহিত ছেলে, একজন আনম্যারিড ছেলে, তাদের এলাকায় দুইটি ফুটবল টিমের খেলার আয়োজন করা হয়েছে। একটি হচ্ছে ম্যারিড টিম, আর একটি হচ্ছে আনম্যারিড টিম। বলেন তো শাহেদ কোন টিমে খেলবে? শাহেদ যেহেতু আনম্যারিড, তাহলে সে এই টিমেই খেলবে, রাইট? এই টিমে খেলবে, এসে এই টিমে কিন্তু খেলতে পারবে না। আবার চিন্তা করেন, কিছুদিন পর শাহেদ কিন্তু বিয়ে করে ফেলেছে। কিন্তু এবছর শাহেদ এবার বিয়ে করে ফেলেছে, শাহেদ এবার কি করে ফেলছে, ম্যারিড হয়ে গেছে। এবার একটু খেয়াল করেন, গত বছর সে আনম্যারিড ছিল, সে ম্যারিড টিমে খেলেছে। এবছর যেহেতু তার বিয়ে হয়ে গেছে, তাকে কি আর আনম্যারিড টিমে খেলতে নিবে? নিবে না, তাকে কিন্তু ম্যারিড টিমে খেলতে হবে, রাইট? এই যে গল্পটা আমি আপনাদেরকে বললাম, আপনি অবিবাহিত ছিলেন বলে অবিবাহিত টিমে ফুটবল খেলেছেন। আপনি এখন বিবাহিত হয়ে গেছেন বলে যে বিবাহিত টিম আছে সেই দলের সাথে হয়ে খেলছেন। এলাকায়, গ্রামে, আমাদের এলাকায় এরকম ফুটবল খেলাটার আয়োজন করা হয়, বিবাহিত অবিবাহিত ফুটবল খেলা, ঠিক আছে? তো একটু খেয়াল করবেন, এখানে আমরা কি শিখবো আসলে। খেয়াল করবেন, আমরা যে নাউনগুলো পড়ছিলাম তার মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, তারপরে ছিল হচ্ছে প্রপার নাউন ছিল, কালেকটিভ নাউন, একই সাথে ছিল কিন্তু কি বলে, ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করলে দেখতে পাবেন এরা সবাই কিন্তু সিঙ্গুলার ছিল। আমি লিখে দিচ্ছিলাম বারবার এই জন্যই, এরা সবাই কি নাউন ছিল, সিঙ্গুলার। এরা সবাই কি ছিল, সিঙ্গুলার। আপনার মতো এই যে শায়েদের মতো আনম্যারিড সিঙ্গেল ছিল। এখন যদি এরা কখনো প্লুরাল হয়ে যায়, যদি এখানে কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, যদি কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, তাহলে তারা কোন নাউনে রূপান্তরিত হবে? তাহলে তারা কমন নাউনে রূপান্তরিত হবে। কোন নাউনে রূপান্তরিত হবে? কমন নাউনে রূপান্তরিত হবে। প্রিয় শিক্ষার্থী, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। যেমন আমরা জানি যে, এক্সাম্পল হিসেবে যদি খেয়াল করি, আমরা দেখতে পারি যে ক্লাস, ক্লাস কিন্তু একটি কালেকটিভ নাউন। এটি একটি কি নাউন? কালেকটিভ নাউন। এখন ক্লাস কালেকটিভ নাউন, ঠিক আছে, 100% রাইট, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বললাম আমার তো দুইটা ক্লাস আছে, তাহলে দুইটা ক্লাস আছে, এটা বলার জন্য আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে টু ক্লাসেস। দেখেন, টু ক্লাসেস। এখন খেয়াল করেন তো, ক্লাস থাকার কথা ছিল সিঙ্গুলার, কারণ কালেকটিভ নাউন তো সবসময় সিঙ্গুলার থাকার কথা। কিন্তু সে এখন কি হয়ে গেছে, নিয়ম না মেনে প্লুরাল। আপনাকে বলা হয়েছে আপনি আজীবন সিঙ্গেল থাকবেন, কিন্তু আপনি নিয়ম না মেনে বিয়ে করে ফেলছেন। তাহলে কি আর আপনি সিঙ্গেল আছেন? নেই। তাহলে এখন এই কোন নাউনে পরিণত হয়েছে? কমন নাউনে পরিণত হয়েছে। এটাই আমরা পরীক্ষায় ভুল করি। যেমন আমরা যদি লিখি টিম, টিম কিন্তু একটা কি নাউন? টিম হচ্ছে একটি কালেকটিভ নাউন। কিন্তু আমি যদি লিখি
টু টিমস, কি লিখি, টু টিমস। এখন টিমসটা প্লুরাল হয়ে গেছে, তাহলে টিমসটা এখন কি হয়ে গেছে, কমন নাউন। এই একটা রুলস, চেঞ্জিং অফ নাউন, নাউন কিভাবে চেঞ্জ হয়। আর একটা সিস্টেম আমরা শিখবো, সেটি হচ্ছে এই যে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং আমাদের সাথে আছে প্রপার নাউন, প্রপার নাউন, সাথে আছে মনে করেন যে ম্যাটেরিয়াল নাউন। তার মানে আমরা একটা নাউনকে এই নিয়ম থেকে বাদ দিচ্ছি, সেটি হচ্ছে কালেকটিভ নাউনকে বাদ দিচ্ছি, ঠিক আছে। তার মানে কালেকটিভ নাউনের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না, মাথায় রাখবেন, হ্যাঁ। এরা যদি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যেয়ে বসে, কোথায় যেয়ে বসে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যেয়ে বসে। এরা কই যেয়ে বসে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে বসলে, কোথায় বসলে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে বসলে, কি বললাম, আর্টিকেল, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে বসলে, প্রিপজিশনের, প্রিপজিশনের মাঝে বসলে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে বসলে কমন নাউন হয়ে যাবে। কোন নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে বুঝাই দেবো ইনশাআল্লাহ। কমন নাউন হয়ে যাবে, কি নাউন হয়ে যাবে, কমন নাউন। অ্যাজ ফর এক্সাম্পল, আপনারা যদি খেয়াল করেন, যেমন আমরা যদি খেয়াল করি, আহ, এই উদাহরণটা আমরা প্রায় দেখতে পাই। নজরুল ইজ দা, নজরুল ইজ দা বাইরন, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। খেয়াল করলে দেখতে পাবেন এখানে বাংলাদেশটা ক্যাপিটাল লেটার লেখা আছে, এটা প্রপার নাউন। এখানে নজরুল একজন ব্যক্তির নাম, এটা প্রপার নাউন। এখানে বাইরনও একটা ব্যক্তির নাম, এটাও তো প্রপার নাউন। কিন্তু সে আসলে এখন আর প্রপার নাউন নেই। সে তাহলে স্যার কোন নাউন হয়ে গেছে, সে এখন কমন নাউনে রূপান্তরিত হয়েছে। কোন নাউনে রূপান্তরিত হয়েছে, কমন নাউন। কারণ সে এখন বসেছে কোথায়, সে বসেছে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আমরা যদি লিখি দ্য অনেস্টি, অথবা কি বলতে পারি, আমরা বলতে পারি দ্য ফ্রিডম, দ্য ফ্রিডম, ফ্রিডম অফ দ্য গার্ল, অফ দ্য গার্ল, গার্ল ইজ নোন টু অল। ওই মেয়ের স্বাধীনতা সবার জানা আছে, নোন টু অল। একটু খেয়াল করবেন, আমরা তো সবাই জানি ফ্রিডমের সাথে যেহেতু ডম রয়েছে, এটি তো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন হওয়ার কথা, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এটি এখন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। কেন হবে না, তাহলে এটা কি নাউন হবে, এটি হবে কমন নাউন। কেন স্যার এটি কমন নাউন হলো, কারণ সে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে বসেছে। সো ডেফিনেটলি সে এখন কমন নাউন রূপান্তরিত হয়েছে। এটি কোনোভাবে আর কি হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই, আমরা কিছু প্রশ্ন সলভ করতে চাই। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, এখানে আমরা 31 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, লেখা রয়েছে দেয়ার আর 10 ক্লাসেস। ক্লাস একটি কালেকটিভ নাউন, সে সিঙ্গুলার থাকবে, কিন্তু এখানে সে কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। আর প্লুরাল হওয়ার কারণে সে এখন আর কালেকটিভ নাউন নেই, সে এখন কি হয়ে গেছে, কমন নাউন। এই জন্য অনেককে ক্লাস নেওয়ার পরে বলে যে স্যার আপনি না পড়ালেন যে ক্লাস হবে হচ্ছে একটি কালেকটিভ নাউন, কিন্তু এখন তো দেখছি কমন নাউন। এভাবেই কমন নাউন হয়ে যায়। তো শিক্ষার্থী খেয়াল করবেন, 32 নম্বর প্রশ্ন, দে প্রেইজ দ্য অনেস্টি, তারা সততার প্রশংসা করেছে অফ দ্য গার্ল, মেয়েটির। খেয়াল করবেন অনেস্টিটি ওয়াই থাকার কারণে সে হওয়ার কথা ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু সে এখন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। কেন হবে না, কারণ এই যে আর্টিকেল, এই যে প্রিপজিশনের মাঝে এসে বসেছে, দ্যাটস ওয়াই সে হয়ে গেছে এখন কমন নাউন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, আমরা এখন দেখতে পাবো আমরা নাম্বার নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমরা তো জানি নাম্বার দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। নাম্বারের অনেকগুলো রুলস আছে, যে শব্দের শেষে কি যুক্ত হয়ে সিঙ্গুলার হয়, কি হলে প্লুরাল হয়। আমি বিশেষভাবে অনুরোধ করব, এই রুলস মুখস্থ করে পড়ে আপনি কোনোদিন ভালো করতে পারবেন না। সো আমি এখানে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ যে ইয়াগুলো রয়েছে সেগুলো দিয়েছি। আপনি শুধু কয়েকবার পড়ে ফেলেন, আপনার মনে থাকবে। আপনি ওই রুল মুখস্থ করলেন, শব্দের শেষে ইউএম থাকলে, শব্দের শেষে ইউএম থাকলে এ হয়, শব্দের শেষে ওয়ান থাকলে এ হয়, শব্দের শেষে না থাকলে আহ এই হয়। এইভাবে মুখস্থ করে আপনি পারবেন না, ঠিক আছে। বা হচ্ছে শব্দের সাথে শেষে ইএক্স থাকলে বা এক্স থাকলে আইসিইএস হয়, এগুলো মুখস্থ করে সময় নষ্ট করবেন না, ঠিক আছে। ইউএস থাকলে এ হয়, ঠিক আছে, এগুলো দরকার নেই। তো শিক্ষার্থী, আমি বলবো এইখানে যে আমি আপনাদের জন্য যেটা তুলে দিয়েছি, এই স্লাইডটা আপনাদেরকে প্রোভাইড করা হবে, আপনি এটা খাতায় নোট করে নেবেন, নোট করে এগুলো সব পড়ে ফেলবেন। খুব বেশি দেয়নি, মাত্র 3টা স্লাইড দেখতে পাচ্ছেন, এই 3টা স্লাইডের বিষয়গুলো আপনার পড়ে ফেলবেন।
3টা স্লাইড মাত্র। এই 3টা স্লাইড যদি আপনারা পড়ে ফেলেন তাহলেই হবে, আর কিছু লাগবে না প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, নাম্বারের জন্য এগুলোই এনাফ। 3টা স্লাইডে হচ্ছে, আবার ভাইবেন না যে 4টা, এই উপরেরটা আবার এই নিচে চলে আসছে, নিচে দিয়ে ফেলছি। এই যে এখান থেকে যে এই যে কি বলে 46 থেকে যে এখানে ইয়ে আছে না 70 পর্যন্ত, এটা দুইবার দিয়ে দিয়েছি পরে। এইখানে খেয়াল করেন, এখানে যে 46 থেকে 92 পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই স্লাইডটাই আবার দুই ভাগে ভাগ করে দিয়েছি, 46 থেকে 70 আর 71 থেকে 92। হ্যাঁ, দুই স্লাইডে ভাগ করে দিছি। তো এগুলো আপনারা জাস্ট কয়েকবার করে পড়েন, তাহলে আপনার মনে থাকবে, পরীক্ষা আপনি নাম্বারে ভালো করবেন। এই 92টা নাম্বার যদি আপনি মনে রাখতে পারেন, আপনি নাম্বার কমন পাবেন, এটা শিওর থাকেন। সো ওই যে বিভিন্ন বড় বড় বাজারে মোটা মোটা বই দেখবেন কয়েক হাজার দেওয়া রয়েছে, এত আপনার পড়তে হবে না, শুধু এগুলো একটু মনোযোগ দিয়ে পড়েন। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, আমরা এখন ডিটারমিনার নিয়ে কথা বলবো। ডিটারমিনার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা অলরেডি ডিটারমিনার শিখে ফেলেছি, কিন্তু আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ডিটারমিনার কোথায় কোনটা বসে, ঠিক আছে? কোনটা কাউন্টেবল নাউনের আগে বসে আর কোনটা নন কাউন্টেবল নাউনের আগে বসে, সেটা আমরা একটু শিখবো। সো একটু খেয়াল করবেন, লিখবো ডিটারমিনার উইথ কাউন্টেবল নাউন। ডিটারমিনার উইথ কাউন্টেবল নাউন, কি বললাম? ডিটারমিনার উইথ কাউন্টেবল নাউন, মানে যে ডিটারমিনার গুলো কাউন্টেবল নাউনের সাথে বসে। এরপর লিখবো ডিটারমিনার উইথ নন কাউন্টেবল নাউন। ডিটারমিনার উইথ নন কাউন্টেবল নাউন। ডিটারমিনার উইথ নন কাউন্টেবল নাউন। ওকে, আচ্ছা। সো একটু দ্রুত লিখে ফেলবেন, যেমন এ, অ্যান, দি, তারপরে সাম, এনি, এগুলো কাউন্টেবল নাউনের আগে বসে, ঠিক আছে? আর শুধু দি সাম এনি এটা নন কাউন্টেবল নাউনের আগে বসে। তার মানে আমরা বুঝলাম দি সাম এনি কাউন্টেবল নন কাউন্টেবল উভয়ের আগে বসতে পারে, ঠিক আছে? এরপরে হচ্ছে, যেমন হচ্ছে আমরা লিখতে পারি দিস, দ্যাট, একই সাথে দিস, দোজ, এগুলো কাউন্টেবল নাউনের আগে বসে। এরপরে শুধুমাত্র দিস এবং দ্যাট নন কাউন্টেবল নাউনের আগে বসে। এরপরে লিখবেন, এই চারটা মুখস্থ করবেন, নান, 1 2 3, 1 2 3, এগুলো কাউন্টেবল নাউনের আগে বসে, এরকম যত নাম্বার আছে। হ্যাঁ, আর শুধুমাত্র নানটা, এইটা নন কাউন্টেবল নাউনের আগে বসে। এরপরে লিখবেন মেনি, মেনি, মাছ, মেনিটা তাহলে কাউন্টেবল নাউনের আগে বসে, মাছটা নন কাউন্টেবল নাউনের আগে বসে। লিখবেন ফিউ, আ ফিউ, ফিউ, আ ফিউ, এইটা কাউন্টেবল নাউনের আগে বসে। লিটিল, আ লিটিল, এইটা নন কাউন্টেবল নাউনের আগে বসে। এরপরে লিখবেন এ লট অফ, এ লট অফ কাউন্টেবলের আগেও বসে, আবার নন কাউন্টেবল নাউনের আগে বসে, এ লট অফ। এরপরে লিখবেন হচ্ছে আপনারা এ লার্জ নাম্বার অফ, এ স্মল নাম্বার অফ। এ লার্জ, একসাথে লিখে দিই, লার্জ অথবা স্মল নাম্বার অফ, লার্জ অথবা স্মল নাম্বার অফ, লার্জ অথবা স্মল নাম্বার অফ। আর এই পাশে এ লার্জ অথবা স্মল অ্যামাউন্ট অফ, লার্জ অথবা স্মল অ্যামাউন্ট অফ, লার্জ অথবা স্মল অ্যামাউন্ট অফ। ওকে, এরপরে আপনি লিখবেন ফিউয়ার দেন, ফিউয়ার দেন ডট ডট দেন, এটা কাউন্টেবল নাউনের আগে বসে। আর লেস দেন, এটা নন কাউন্টেবল নাউনের আগে বসে। এরপরে আপনি লিখবেন মোর দেন, মোর দেন, মোর দেন কাউন্টেবল নাউনের আগে বসে, আবার নন কাউন্টেবল নাউনের আগেও বসে, মোর দেন। এই কটা পড়লেই হয়ে যায়, এর বেশি পরীক্ষা লাগে না। অনেকেই ফিউ এ ফিউ নিয়ে কনফিউশনে থাকেন, তাদের একটু বোঝাই দেয় ফিউ এ ফিউ এর বিষয়টা। আচ্ছা, তার আগে একটা উদাহরণ দিয়ে বোঝাই দিই যে কোন টাকার আগে বসে। যেমন আমি যদি বলি আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ ড্যাশ মানি, এবার আপনার অপশনে মনে করেন দিয়ে দিলাম এ তে দিলাম মেনি মানি, আর বি তে দিলাম মাচ মানি। এবার একটু খেয়াল করেন, মানি কিন্তু একটি নন কাউন্টেবল নাউন, কি নাউন? নন কাউন্টেবল। তাহলে এর আগে তো মেনি বসবে না, মাচ বসবে। আবার যদি আমি লিখতাম আই হ্যাভ, আই হ্যাভ ড্যাশ বুকস, আমার অনেক বই আছে, খেয়াল করবেন এখানে অপশনে আমি দিলাম মেনি, আর অপশন বি তে দিলাম মনে করেন মাচ। এবার একটু খেয়াল করেন, বুক তো একটি কাউন্টেবল নাউন, তাহলে এর আগে আমরা মাচ বসাবো না, এর আগে আমরা মেনি বসাবো। আসলে আমরা একটু শেখার চেষ্টা করব ফিউ এ ফিউ দিয়ে। খেয়াল করবেন, এই যে ফিউ আর এ ফিউ, এটা কিন্তু কাউন্টেবল নাউনের আগে বসে। আর ঠিক একই অর্থ প্রকাশ করতে লিটিল, এ লিটিল, লিটিল এবং আ লিটিল নন কাউন্টেবল নাউনের আগে বসে। এবার এটা মনে রাখতে আমরা প্রায় গুলিয়ে ফেলি, সেটা একটা সহজ সিস্টেম শেখাই। ফিউ এর আগে কিন্তু কিছু নেই, তার মানে কিছু নেই, নেই বললেই চলে, এটা মিনিং, ঠিক আছে? এটা মিনিং হবে নেই বললেই চলে, ঠিক আছে? নেই বললেই চলে।
আবার দেখেন এই ফিউ এর আগে কিন্তু একটা ওয়ার্ড আছে, অল্প একটা ছোট্ট একটা ওয়ার্ড আছে, তাই এটা দিয়ে মনে রাখবো অল্প আছে, অল্প আছে। তাহলে এই পাশে সেম কথা, লিটিল এর আগে কিছু নেই, তাহলে এটা মিনিং হবে নেই বললেই চলে। আর এই যে লিটিল এর আগে একটুখানি একটা ওয়ার্ড আছে, ছোট একটা ওয়ার্ড, তাহলে এটাকে বলবো অল্প আছে, অল্প আছে, অল্প আছে বা কম আছে। হ্যাঁ, যেমন আমার এখানে যদি একটু বোতল দেখেন, এই বোতলে পানি আছে দেখেন, এই যে সামান্য, কিন্তু এই পানিতে কিন্তু কারো তৃষ্ণা মেটবে না। যেহেতু এই পানিতে কারো তৃষ্ণা মেটবে না, তাহলে বলতে হবে আই হ্যাভ লিটিল ওয়াটার, আই হ্যাভ লিটিল ওয়াটার। ঠিক আছে, আই হ্যাভ লিটিল ওয়াটার। ঠিক আছে, এই পানিতে কারোর তৃষ্ণা মিটবে না, এই জন্য আমরা বলছি আই হ্যাভ লিটল ওয়াটার। কিন্তু এই এখন তো পানি ভরে আনার সুযোগ নেই। পানি কিভাবে ভরে আনবো আসলে? আহ, এই বোতলে যদি এই পর্যন্ত পানি থাকতো, মনে করেন এই পর্যন্ত পানি, এই পর্যন্ত পানি আছে, তখন পানিটা অল্প আছে। তখন আমাকে কি বলতে হবে? আই হ্যাভ লিটল ওয়াটার। আমার কাছে অল্প পানি আছে, কিছুটা পানি আছে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, এর ক্ষেত্রে সেম। যেমন আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে আমার বন্ধু নেই বললে চলে। দু একজন আসে কিন্তু ওরা খোঁজ খবর নেয় না আর কি, ওদের সাথে কথা হয় না এরকম। আবার যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে আমার কিছু বন্ধু আছে, তারা কাজের বন্ধু বান্ধব আর কি। ঠিক আছে, এই বোঝায় আর কি। তো এই ছিল কথাবার্তা। আসলে আমরা কতটুকু বুঝছি, কতটুকু জানছি, চারটা মুখস্থ করলে আর ভালো পারবেন। যেমন আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, প্রশ্নটিতে রয়েছে হি ডাজন্ট হ্যাভ ড্যাশ মানি। এই মানিটা কিন্তু একটি নন কাউন্টেবল নাউন, মানিটা একটা কি নাউন? নন কাউন্টেবল নাউন। তাহলে এর আগে কি বসবে না? মেনি বসবে না, মাছ বসবে। আই উড লাইক টু, এই প্রশ্নগুলো আমি সলভ করছি ক্লিফস্টোফেল থেকে, একটা বাজারে জনপ্রিয় বই, আপনারা হয়তো অ্যাডমিশনের সময় পড়েছেন। আই হ্যাভ, আই হ্যাভ, আই উড লাইক, আ ফিউ অথবা লিটল, এটা পেয়ে যাবেন পেজ নাম্বার 45-এ, ওই চারটা সহ। হ্যাঁ, পেজ নাম্বার 45-এ পেয়ে যাবেন ওই চার্ট, যে চারটা আমি লিখে দিলাম। আচ্ছা, সো বলছে আই উড লাইক আ ফিউ, আ লিটল সল্ট, সল্ট সল্ট মানে লবণ, লবণ তো গোনা যায় না, রাইট? সো এটি একটি নন কাউন্টেবল নাউন। যেহেতু এটি একটি নন কাউন্টেবল নাউন, এর আগে আমরা ফিউ বসাবো না, কি বসাবো? লিটিল বসাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা 3 নাম্বার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, লেখা রয়েছে সে বট, সে কিনেছিল দ্যাশ কার্ডস, কার্ডস প্লুরাল আছে। যে শব্দটি প্লুরাল তার মানে সেটি একটি কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের আগে আমরা দ্যাট বসাই না, কি বসাই? দোজ বসাই। কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে আমরা দোজ ব্যবহার করি। এই প্রশ্নটি দেখবেন নিশ্চয়ই। 4 নাম্বার যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রশ্নটিতে লেখা রয়েছে দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস। স্টুডেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তার মানে কাউন্টেবল নাকি নন কাউন্টেবল? কাউন্টেবল, তার আগে তাহলে কি বসবে? লেস বসবে না, কি বসবে তাহলে? ফিউ বসবে। দেয়ার ইজ টু মাচ টু মেনি ব্যাড নিউজ। নিউজ, নিউজ কিন্তু একটি নন কাউন্টেবল, মনে রাখবেন। নিউজ কিন্তু একটি নন কাউন্টেবল নাউন। যেহেতু এটি একটি নন কাউন্টেবল নাউন, এর আগে টু মেনি বসতে পারে না, বসতে হয় টু মাচ। আই ডোন্ট ওয়ান্ট ড্যাশ ওয়াটার। ওয়াটার আমরা কিছুক্ষণ আগেই তো জানলাম ওয়াটার একটা নন কাউন্টেবল নাউন, এবং ছোটবেলা থেকে হয়তো জানি ওয়াটার একটা নন কাউন্টেবল নাউন। তাহলে নন কাউন্টেবল নাউন আগে তো প্লুরাল বসার কথা না, নন কাউন্টেবল সিঙ্গুলার, তাহলে তার আগেও বসবে সবসময় সিঙ্গুলার। আমরা চারটা মুখস্থ করলে এগুলো খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। খেয়াল করলে দেখতে পাবেন এখানে রয়েছে ইনফরমেশন। আমরা পড়েছিলাম ইনফরমেশন কিন্তু একটি নন কাউন্টেবল নাউন। ওই যে আমি উদাহরণগুলো দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে কিন্তু ইনফরমেশন ছিল। তাহলে ইনফরমেশন যেহেতু নন কাউন্টেবল নাউন, তার আগে কিন্তু মেনি বসবে না, তার আগে কি বসবে? মাছ বসবে। আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখব। 8 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি পিপল আছে। পিপল তো একটি কাউন্টেবল নাউন। পিপল যেহেতু কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের আগে কোনোভাবেই আপনি কি বসাতে পারবেন না? লিটল বসাতে পারবেন না, কি বসাতে পারবেন? ফিউ। ইউ উড লাইক লেস অর ফিউর কফি। কফি, চা কফি কি গোনা যায়? গোনা যায় না, তাহলে স্যার এগুলো কি নাউন? এগুলো নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের আগে লেটস বসে, ফিউ আর বসে না, চাটা লিখে দিয়েছি। এবার খেয়াল করেন, দ্য জ্যাকেট কস্ট, কস্ট অনেক বেশি। এই যে প্রাইস বা কস্ট, এগুলোকে নন কাউন্টেবল ধরা হয়। আমরা বলি না এই এটার দাম তো অনেক বেশি, টু মাছ, নেবো না। এই যে টু মাছ, টু মেনি হয় না। পরীক্ষায় আসলে কিভাবে প্রশ্ন আসে? 1 নম্বর প্রশ্নটি দেখুন, এভাবেই পরীক্ষায় প্রশ্ন আসে। হি হ্যাজ ভেরি নলেজ। নলেজ কিন্তু একটা নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল নাউন, এই যে এজ দেখেও বোঝা যায়। নন কাউন্টেবল নাউনে ফিউ বসে না, মেনি বসে না, এ ফিউ বসে না, কি বসে? লিটিল বসে। তো সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নটি দেখেন, লেখা রয়েছে কি? দেয়ার ইজ এ ওয়াটার ইন দ্য বটল। এই যে ওয়াটার, ওয়াটার কিন্তু একটি নন কাউন্টেবল নাউন। যেহেতু এটি একটি নন কাউন্টেবল নাউন, এর আগে মেনি বসে না, ফিউ বসে না, মাছ বসে না, কি বসে? লিটিল বসে। আমরা 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, লেখা আছে হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস।
ইন দ্য সিটি। এই যে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ড শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি প্লুরাল। আর প্লুরাল মানে কি? সেটি কাউন্টেবল। আর কাউন্টেবল মানে কি? তার আগে মাচ, লিটল, লেস বসে না কি বসে? মেনি বসে। সো চারটা মুখস্থ থাকলেই আমরা পারবো। লেখা রয়েছে 4 নাম্বার প্রশ্নে, শি হ্যাজ পেশেন্স। পেশেন্স, ইএনসি আছে পেশেন্স, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সেটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সেগুলো আবার নন কাউন্টেবল নাউন। এটা মাথায় রাখবেন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সেগুলো নন কাউন্টেবল নাউন, কারণ যেগুলো ধরা ছোঁয়া যায় না ওগুলোকে গণনা করাও হয় না। ঠিক আছে? সো যেহেতু নন কাউন্টেবল নাউন, তাহলে কি বসবে না? ফিউ বসবে না, মেনি বসবে না, এফিউ বসবে না, কি বসবে? লিটিল বসবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি ছাড়াই আমরা মনে হয় প্রায় আধা ঘন্টার উপরে ক্লাস করছি। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, লং টাইম ধরে প্রায় 2 ঘন্টা যাবত আপনারা ক্লাস করছেন। দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল, রাইট? তাহলে এটা একটা কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন মানে আমরা কোনোভাবে লেস বসাবো না, মাছ বসাবো না, লিটিল বসাবো না, কি বসাবো? ফিউ বসাবো। এই ছিল আমাদের ক্লাস। অনেক টপিক পড়েছি, লম্বা ক্লাস করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, এই কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই আপনারা প্রশ্ন করবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই প্রশ্ন জানাবেন। স্যার, ক্লাস বুঝেছি। শাহেদ, ধন্যবাদ আপনাকে। তাহলে ক্লাসটি আরেকবার দেখে নেবেন মনোযোগ দিয়ে, অনুগ্রহ করে। এই ছিল কথাবার্তা। আমরা এখন বিদায় নিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান। আরো অসাধারণ অসাধারণ ক্লাস আপনাদের সাথে কেউ উপহার দিতে চাই। লিখেছেন বিউটিফুল ক্লাস, লিখেছেন, বুঝেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তারিক এবং শাহেদ, তারিকুল ইসলাম এবং শাহেদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।